যাই হোক, okay, welcome everyone. Probably this is my last class under this syllabus. এই সিলেবাসের আন্ডারে সম্ভবত এইটাই আমার শেষ ক্লাস। আশা করি আপনাদেরকে আর বিরক্ত করব না। এই জন্যই হচ্ছে আমরা আপনারা হয়তো অনেকেই জানেন আজকের ক্লাসটা একটু লম্বা হবে। আমরা প্রথমে 2টা ক্লাস নিতে চেয়েছিলাম, পরবর্তীতে চিন্তা করলাম যে আচ্ছা আমরা একটা মাইলফলক টাচ করার চেষ্টা করি যে আমরা মে মাসের মধ্যেই ক্লাস শেষ দিয়ে দিব। সো মোটামুটি এরকম। আসলে এটা না, আমাদের আগামীকাল 10টা থেকে হয়তো আপনাদের হর্টিকালচার বা এরকম একটা ক্লাস ছিল। সো যাতে আমাদের ওই যেহেতু আমাদের মাঝখানে শুরুতে এবং শেষে কিছু টাইম নষ্ট হয়, তো চিন্তা করলাম আপনাদের যেহেতু এখন অন্যান্য ক্লাস নেই, এই কারণে আসলে আমরা যদি একটু 30 মিনিট এক্সট্রা নেই, তাহলে আশা করি আমাদের পুরো সিলেবাসটা বা আমার যে পার্টটুকু সেই পার্টটুকু শেষ হয়ে যাবে। সো এই কারণেই মূলত আজকের হচ্ছে ক্লাসটা একটু লম্বা হবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকের অ্যাটেন্ডেন্সটা ডাবল কাউন্ট হবে। সো আমি কোন সময় হঠাৎ করে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব, এটা আসলে আমি নিজেও জানি না, হয়তো বা ক্লাসের মাঝখানে হঠাৎ করে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। সো সবাই একটু মনোযোগী থাকার চেষ্টা করবেন আর স্ট্রিক্ট থাকার চেষ্টা করবেন, মাঝখানে ঘুমাই গেলে কিন্তু চলবে। যাই হোক, আমরা শুরু করি। আমরা মোটামুটি এগ্রিকালচার মেকানাইজেশনের যেই সিলেবাসের যে পার্টটা নিয়ে আলোচনা করছিলাম, ফার্ম ইমপ্লিমেন্টস অ্যান্ড মেশিনারিজ বা মেশিনারি যেটাই বলি না কেন, তো এইখানে মূলত আমরা চেষ্টা করেছি যে আমাদের এগ্রিকালচার সেক্টরে আমরা যদি মোর ফোকাসড বলি যে আমাদের যে স্ট্যাপল ফুড রাইসের জন্য, সেই রাইসের ক্ষেত্রে আসলে কি ধরনের মেশিনারি গুলো আমাদের প্রয়োজন আর হচ্ছে ব্যবহৃত হয় আমাদের ফিল্ড লেভেলে। তো আমরা শুরু করেছিলাম মোটামুটি ল্যান্ড প্রিপারেশন থেকে। ল্যান্ড প্রিপারেশনের পরে আমরা এরপরে দেখেছি আমাদের বিভিন্ন ধরনের সিড সোয়িং বা প্ল্যান্টিং ইমপ্লিমেন্ট। এরপরে আমরা গত ক্লাসে দেখার চেষ্টা করেছি যে আমাদের প্ল্যান্টিং এর পরে ইন্টারকালচারাল মানে হচ্ছে মধ্যবর্তী যে সময় আসলে গ্রোয়িং পিরিয়ড আমার ক্রপের, সেই সময় বিভিন্ন ধরনের কাজ করতে হয়, সেইগুলোর জন্য আমাদের কোন কোন ধরনের মেশিনারির প্রয়োজন হয়। সো এই ইন্টারকালচারের মধ্যেই পড়ে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে আমাদের প্ল্যান্ট প্রোটেকশন। প্ল্যান্ট প্রোটেকশন কেন? আমরা যদি এভাবে বলি যে আমরা ডে বাই ডে আমাদের বিভিন্ন ধরনের হাই ইল্ডিং ভ্যারাইটি আমাদের এগ্রিকালচারে আসছে, এবং যত আমরা এই ধরনের হাই ইল্ডিং ভ্যারাইটিতে আসছি এবং আমরা ইনশিওর করছি যে আমাদের ইল্ডটা যেন ম্যাক্সিমাম হয়, তত দেখা যায় যে বিভিন্ন ধরনের ইনসেকটিসাইডস, পেস্টিসাইডস, হার্বিসাইডস এগুলো আমাদের ক্রপকে আক্রান্ত করছে। তো এই সকল ইনসেকটিসাইড বা পেস্টিসাইড বা হার্বিসাইড এসব থেকে আসলে আমাদের ক্রপকে রক্ষা করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ওষুধ বলি বা ওষুধই বা প্রোটেকশন, প্ল্যান্ট প্রোটেকশন যেগুলো আমাদের আছে, সেই জিনিসগুলো আমাদের ক্রপে দিতে হয়। সো এই প্ল্যান্ট প্রোটেকশন রিলেটেড যত আমাদের যেই ইকুইপমেন্ট গুলো, এগুলো দেওয়ার যে প্রক্রিয়াটা, দেওয়ার জন্য যে ইকুইপমেন্ট গুলো আমরা ব্যবহার করি, সেগুলোই হচ্ছে আমাদের মূলত প্ল্যান্ট প্রোটেকশন ইকুইপমেন্ট। তার মধ্যে মোস্ট কমন আসলে দুইটাই, একটা হচ্ছে স্প্রেয়ার আর একটা হচ্ছে ডাস্টার। খুব সহজভাবে যদি আমরা স্প্রেয়ার এবং ডাস্টার মধ্যে পার্থক্য করার চেষ্টা করি, তাহলে হচ্ছে যে স্প্রেয়ারটা আসলে লিকুইড ফর্মে যেটা দেয়, আর ডাস্টারটা হচ্ছে যেটা পাউডার ফর্মে। আমরা আরেকটু এদের সম্পর্কে জানার চেষ্টা করতে চাই। তো স্প্রেয়ারের কথা আমরা প্রথমে শুরু করি যে স্প্রেয়ার কি। স্প্রেয়ার ইজ এ মেশিন টু অ্যাপ্লাই ফ্লুইডস ইন এ ফর্ম অফ ড্রপলেট। স্প্রেয়ার ইজ ইউজড ফর ফলোইং পারপাস। কি কি কারণে দেয়? যে হার্বিসাইড দেওয়ার জন্য, যাতে হচ্ছে আমাদের ক্রপ থেকে উইডস যেগুলো থাকে, আমাদের অপ্রত্যাশিত যে প্ল্যান্ট গুলো থাকে ক্রপের মাঝখানে, সেগুলোকে রিমুভ করার জন্য। আমাদের ফাঞ্জিসাইড দেয়া দেয়া হয়, যাতে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে ফাঙ্গাস রিলেটেড ডিজিজ, সেই ডিজিজ গুলোর দ্বারা যেন আমাদের ক্রপ আক্রান্ত না হয়। আমাদের ইনসেকটিসাইড দেওয়া হয়, যাতে আমাদের ইনসেক্ট, আমাদের বিশেষ ক্ষতিকারক ইনসেক্ট, নট সকল ধরনের ইনসেক্ট, বাট এটা ইনশিওর করাটা খুব ডিফিকাল্ট, যে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে ইনসেকটিসাইড প্রয়োগে আমাদের আসলে ক্ষতিকর ইনসেক্টের সাথে সাথে আমাদের প্রয়োজনীয় যে ইনসেক্টগুলো সেগুলো অনেক সময় মৃত্যুবরণ করে, সেটাকে একটু লক্ষ্য রাখতে হয় আর কি। এরপরে হচ্ছে অনেক সময়
ফার্টিলাইজার রিলেটেড, যেগুলো খুব মাইক্রোনিউট্রিয়েন্ট উপর দিয়ে দেওয়া যায়, এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো আমরা স্প্রেয়ারের মাধ্যমে দিই। তো স্প্রেয়ারের মেইন ফাংশন গুলো কি কি? স্প্রেয়ারের মেইন ফাংশন হচ্ছে যে লিকুইড ফর্মের যে ফার্টিলাইজার বা ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড যেটাই বলি না কেন, এইটা যেন আমাদের ড্রপলেট আকারে হয় এবং সেই ড্রপলেটটা যেন একটা ইফেক্টিভ সাইজে হয়, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকটা ঝিরিঝিরি সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে তার ইম্পর্টেন্ট একটা ফাংশন। এরপরে আরেকটা হচ্ছে যে তার ডিস্ট্রিবিউশনটা যেন প্রপারলি ওভার দ্য প্ল্যান ঠিক মতো হয়ে যায়। আমরা কোনো জায়গায় এমন ভাবে যেন আমাদের স্প্রেয়ারটা এমন ভাবে প্রয়োগ না করে যে কোথাও আমাদের বেশি পড়ছে, কোথাও আমাদের কম পড়ছে। দেন হচ্ছে একটা জায়গায় এখান থেকে আসলে রিলেটেড যে টু রেগুলেট দ্য অ্যামাউন্ট অফ লিকুইড টু অ্যাভয়েড এক্সেসিভ অ্যাপ্লিকেশন, যে কোনো একটা জায়গায় হচ্ছে আমরা বেশি দিয়ে ফেললাম, সেটা অ্যাভয়েড করা হচ্ছে আমাদের একটা অন্যতম ফাংশন হচ্ছে আমাদের স্প্রেয়ার। আচ্ছা, স্প্রেয়ারে কিছু বেসিক কম্পোনেন্ট আছে। আমরা অনেকেই স্প্রেয়ার সম্পর্কে অলরেডি জানি, তারপরও আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে স্প্রেয়ারটা হচ্ছে অনেকটা কাইন্ড অফ আমাদের একটা কি বলবো বক্সের মতো। তো সেটার ভিতরে আসলে একটা পাম্পিং ডিভাইস থাকে। সেই পাম্পিংটা আসলে আমাদের প্রেসারাইজড করে আমাদের ভেতরে যে আমরা যে ফার্টিলাইজার বলি বা আমাদের ইনসেক্টিসাইড বলি সেটা যে আমরা দেবো সেটাকে প্রেসারাইজড করবে, করে আমাদের একটা নলের মাধ্যমে বা একটা হোজের মাধ্যমে আমাদের নজল দ্বারা প্রেসারাইজড করে আমাদের আলটিমেটলি আমাদের ফিল্ডে বা আমাদের ক্রপ ফিল্ডে আমাদের প্রয়োগ করা হবে। বাট এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে আমাদের ভেতরে একটা পাম্প থাকবে বা পাম্প সিলিন্ডার থাকে, যেটা আসলে ভেতরের যে লিকুইড থেকে ড্রপলেটে করার জন্য যে প্রেসার বা যে পাওয়ারের প্রয়োজন, সেই পাওয়ারটাকে আমাদের হচ্ছে কন্ট্রোল নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে আমাদের স্ট্রেইনার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। স্ট্রেইনারের কাজটা হচ্ছে যে অনেক সময় দেখা যাবে যে আমাদের ফার্টিলাইজারের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কিছু ডাস্ট মেটেরিয়াল রয়ে যেতে পারে। তো সেই ডাস্ট মেটেরিয়াল গুলো যেন এখান থেকেই এই আমাদের ফিল্ডে প্রবেশ করার আগে, কারণ আমাদের যেহেতু আলটিমেটলি নজল দিয়ে বের হয়, সেই নজলের যে ওপেনিংটা, সেই ওপেনিংটা অত্যন্ত ক্ষুদ্র অতি ক্ষুদ্র হয়। তো ওর ভিতরে যদি কোনো ডাস্ট থেকে যায়, তাহলে যেটা হয় যে নজলের যে ওপেনিং গুলো সেগুলো বন্ধ হয়ে যায়। তো এই কারণে স্টেইনারের কাজ হচ্ছে যে আমাদের সেই ডাস্ট মেটেরিয়াল গুলোকে ক্লিন করে ফেলা। এরপরে হচ্ছে এখানে কিছু কন্ট্রোল ভালভ থাকে। কন্ট্রোল ভালভের কাজ হচ্ছে যেন একটা সার্টেন টাইম মানে একমুখীকরণ, আহ, যখন ওপেনিং হবে তখনই শুধুমাত্র হচ্ছে আমরা ফার্টিলাইজারটা বা ইনসেক্টিসাইডটা আমাদের ক্রপ ফিল্ডে পড়ে, বাট এটাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে কন্ট্রোল ভালভ থাকে। তো এই মোটামুটি আরো কিছু ইম্পর্টেন্ট বা আনইম্পর্টেন্ট বলি বা ইম্পর্টেন্ট বলি, এগুলো কিছু বেসিক কম্পোনেন্ট আছে যেটা আসলে আপনারা টাইম টু টাইম জেনে। আচ্ছা, তো স্প্রেয়ার আসলে কতগুলো টাইপস আছে। এই টাইপটা আসলে মূলত নির্ভর করে যে প্রতি একক সময়ে বা একটা সার্টেন টাইমের মধ্যে আসলে কি পরিমাণ আমরা প্রয়োগ করব সেটার উপর আসলে নির্ভর করে। যেমন যেটা বলছে যে প্রথমে বলছে যেটা কথা যে হাই ভলিউম স্প্রেয়ার, এর মানে হচ্ছে যে প্রায় প্রতি হেক্টরে যে যদি 400 লিটার থেকে মোর দ্যান 400 লিটার আমাদের প্রয়োগ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা যে স্প্রেয়ার গুলো ব্যবহার করি। আমরা যদি একদম ডান পাশের যে চিত্রটা দেখি, আমরা দেখবো যে কিছু কিছু ক্ষেত্রে বিশাল বড় ড্রামে করে নিয়ে একটা ট্রাক্টর দিয়ে বা একটা মোটর চালিয়ে, বিশাল ইঞ্জিন বা মোটর চালিয়ে আমরা আসলে প্রেসারাইজড করে আমরা অনেক সময় স্প্রেইং করে থাকি, যেটা আমাদের দেশে আসলে খুব একটা চোখে পড়ে না। বড় বড় যে ফার্ম গুলো আছে সেগুলোতে আসলে এইভাবে আসলে প্রয়োগ করা হয়, বা যেগুলো তারা বেশি পরিমাণ প্রয়োজন করে। এরপরে হচ্ছে যে লো ভলিউম স্প্রেয়ার, যেটার আসলে ক্যাপাসিটি থাকে হচ্ছে 5 থেকে 400 লিটার পার হেক্টর। যেমন আমাদের খুব কমন যেটা যে ব্যাকপ্যাক স্প্রেয়ার বা ন্যাকস্যাপ স্প্রেয়ার যেটা আমরা জানি, এইটা আসলে যে প্রয়োগ করে, যে রেটে প্রয়োগ করে, সেটা আসলে এই লো ভলিউম স্প্রেয়ারের আন্ডারে পড়ছে। এছাড়াও আমরা বাসা বাড়িতে যে বাগান করি, সেই বাগানে অনেক সময় আমরা হ্যান্ড স্প্রেয়ার মাধ্যমে খুব অল্প অল্প করে আমরা হচ্ছে সেই বাগানের গাছগুলোতে, ফুলের গাছ হতে পারে বা আমাদের ছোট ছাদ বাগানেও হইতে পারে, এই ধরনের গাছগুলোতে আমরা দিয়ে থাকি। সেটা আসলে আলট্রা লো ভলিউম স্প্রেয়ার। তো এই কি পরিমাণ আমাদের ক্যাপাসিটি, কি পরিমাণ প্রয়োজন হচ্ছে, এটার উপর ভিত্তি করে মূলত 3 ভাগে ভাগ করা যায়।
যেটা বলছিলাম যে আমাদের যেই হাই ভলিউম স্প্রেয়ার আছে সেটার জন্য স্পেশাল টাইপ হাই পাওয়ার পাম্প প্রয়োজন পড়ে। আচ্ছা, এছাড়াও আরো বিভিন্ন ধরনের স্প্রেয়ার আছে, যেমন স্ট্রাইপ স্প্রেয়ার। এটা আসলে যেই জায়গায় আমাদের স্প্রেইংটা করে বা পাম্পিংটা করে সেখান থেকে অনেক দূরে যাতে স্প্রেইং করা হয়। রকার স্প্রেয়ার, এটা অনেকটা ওই যে পা দিয়ে পাম্পিং এর মতো, আমরা যে টিউবওয়েলে যেরকম পানি চাপে এরকম করে পাম্পিং করা হয়। যেমন প্যাডেল অপারেটেড পাম্প, এটার মাধ্যমে আসলে স্প্রেইং করা হয়। এই যে স্প্রেয়ার গুলো এখানে দেখছি এগুলো সবগুলোই মোর অর লেস আমরা এখন খুব ব্যবহার বা আমাদের এই 1 মাস আগেও খুব ব্যবহার হতো। কেউ কি বলতে পারবেন যে এই ধরনের স্প্রেয়ার গুলো আসলে কোন ধরনের ক্রপের ক্ষেত্রে ব্যবহার করা হয়? স্যার আম গাছে দিতে আম বাগানে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো নট অনলি আম বাগান, এই ধরনের আম বাগান, লিচু বাগান বা অর্চার্ড ট্রি যেগুলো সেগুলাতে মূলত প্রয়োগ করার জন্য এই ধরনের স্প্রেয়ার ব্যবহার করে থাকি। আচ্ছা, তো আমাদের আসপেক্ট যেটা, যে আমরা রাইসের ক্ষেত্রে যদি বলি বা আমাদের যে গ্রেইন ক্রপ যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে যদি বলি, এটার ক্ষেত্রে আসলে সবচেয়ে পপুলার যেই স্প্রেয়ারটা আমাদের আমাদের কৃষকরাও ব্যবহার করেন, আমাদের মোটামুটি সব ফার্মাররা খুব পপুলারলি ব্যবহার করেন, সেটা হচ্ছে ন্যাকস্যাপ স্প্রে। এই ন্যাকস্যাপ স্প্রেয়ারের কতগুলো সেলিয়েন্ট ফিচার্স আছে বা গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোই আসলে এইটাকে সবার কাছে পপুলার করে। যেটা হচ্ছে যে এটা খুব হাই প্রেসার তৈরি করতে পারে খুব অল্প এফোর্টের মাধ্যমে। তো হাই প্রেসারে কি হয় যে আমরা খুব খুব দ্রুত এবং দূরত্ব অনেক দূর পর্যন্ত আমরা আমাদের যেই ফার্টিলাইজার বলি বা ইনসেক্টিসাইড আছে সেটাকে আমরা পৌঁছাইতে পারি। এটার ওজনে খুব বেশি ভারী হয় না, ক্যারি করা ইজি। দেখা যায় যে এই স্প্রেয়ারটা সবাই বা নরমালি ডিজাইনটাই এমন যে আমরা যেরকম স্কুল ব্যাগ কাঁধে করে নিই অনেকটা ওইভাবে তারা কাঁধে করে নিয়ে আমাদের প্রয়োগ করে থাকে আমাদের ফার্মাররা। হাই রেট ওয়ার্ক রেটে কাজ করে এবং ইকোনমিক্যাল দামেও খুব সস্তা, 2-3 হাজার টাকা বা ম্যাক্সিমাম বোধহয় 5,000 টাকা হলেই পাওয়া যায়। এবং হচ্ছে মেনটেন করা খুব সিম্পল, অ্যাডজাস্ট করা খুব সিম্পল, এবং হচ্ছে ক্যাপাসিটি মোটামুটি 10 থেকে 15। এবং সবচাইতে মানে কৃষকদের কাছে পপুলার হওয়ার একটা মেজর পার্স হচ্ছে ইজি, এটা অপারেট করা খুব ইজি। মানে এটার জন্য খুব কঠিন দক্ষতার প্রয়োজন হয় না, যেটাই আসলে আমাদের ফার্মারদের কাছে আসলে এটাকে মোস্ট পপুলার করে ফেলে। তো এই জন্য আমাদের আমাদের আসপেক্টে ন্যাপস্যাক স্প্রেয়ারটা মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একটু দেখি আসি। জি স্যার, ভেজিটেবল গার্ডেন ভেজিটেবল গার্ডেনও করা যাবে, কিন্তু ভেজিটেবল আপনি আসলে কত ফিল্ডটা আসলে আপনার কত বড় হয় এটা একটা ফ্যাক্টর। আমরা আমরা যদি ছোট ছোট আপনার যেই বাগান বা ভেজিটেবলের যে বাসা বাড়ির উঠানে যে আমাদের অনেক সময় ভেজিটেবল গার্ডেন থাকে, ওইখানে আসলে এত বা মানে ক্যাপাসিটি সম্পন্ন ফার্টিলাইজার স্প্রেয়ারের দরকার পড়ে না। বাট যদি এমন হয় যে আমরা খুব ইন্ডাস্ট্রিয়াল লেভেল অনেক বড় এলাকা জুড়ে আমরা হচ্ছে আমরা ভেজিটেবল লাগাচ্ছি, ইন দ্যাট কেস আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, আমরা একটু দেখি হচ্ছে ফিল্ড লেভেলে আসলে কিভাবে দেয়া হয়, যে এটা একটা এরকম ব্যাকপ্যাক ভিডিওটা দেখা যাচ্ছে তাই না? জি স্যার ওকে, সো এটা হচ্ছে একটা এরকম আমাদের ব্যাকপ্যাক স্প্রেয়ার বা এটার থিওরিটা আসলে হচ্ছে ওই ন্যাপস্যাক স্প্রেয়ার মতোই, এবং এটা হচ্ছে হ্যান্ড অপারেটেড। মানে হচ্ছে যে আমরা যে পাম্পিংটা করব সেই পাম্পিংটা আসলে এই যে তার এটা বাম হাত হবে, বাম হাতের যে এই যে লাঠিটার মতো দেখছি এটাই আসলে পাম্পটা, এইখান থেকে আসলে সে পাম্পিংটা করবে। আর যদিও হচ্ছে আমাদের এখানে খুব একটা ইম্পর্টেন্ট না যে এইটার ক্ষেত্রে হচ্ছে এই প্রিকশন নেওয়া, যে তার মুখ টুক যেন ঢাকা থাকে, তার হাতে যেন পারলে গ্লোভস থাকে, যদি এখানে ফার্মারের হাতে নেই। সো এটা খুব ইম্পর্টেন্ট আর কি। সো আমরা একটু দেখি যে এই যে এটা যেমন হচ্ছে ধানের জমিতে সে গেছে, ধানের জমিতে আসলে সে কিভাবে দিচ্ছে। আমরা যদি তার বাম হাতের দিকে খেয়াল করি তাহলে বাম হাত সে একটা ডায়াগ্রাম আছে সেটাকে সে কন্টিনিউয়াস আপস এন্ড ডাউন করে, এবং এর মাধ্যমে আসলে পাম্পিংটা শুরু হয়, এই যে স্প্রিংটা শুরু হলো। এই যে সে মোটামুটি এইভাবে পাম্পিং করছে, সেই শক্তিটাকে নিয়ে মূলত তার ওই যে নজল যেটা আমরা দেখছি সেই নজল দিয়ে আসলে আমাদের
ফার্টিলাইজারই বোধহয় এখানে প্রয়োগ করা হচ্ছে বা ইনসেক্টিসাইড, সম্ভবত ফার্টিলাইজার। তো ফার্টিলাইজারটা সে দিচ্ছে। তো এই মোটামুটি আমাদের স্প্রেয়ার। সো এটা হচ্ছে এটা অনেকটা বাংলাদেশের বহুল ব্যবহৃত, বাট আমরা যদি আরেকটু অ্যাডভান্স ওয়ের দিকে তাকাই তাহলে কি এটাই আমাদের শেষ, বা এইভাবে প্রয়োগ কি আমাদের শেষ, বা এটাই কি আসলে আমাদের ফিউচার? অবশ্যই না, কারণ আমাদের সায়েন্স তো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। সো আমরা যদি সায়েন্স বা আমরা যদি আরেকটু বড় দিকে তাকাই, যেমন আমি তো জাস্ট 2 মাস আগে নেদারল্যান্ডে ছিলাম। নেদারল্যান্ডের একটা তাদের এগ্রিকালচার একটা মেজর ফ্যাক্ট হচ্ছে আপনার টিউলিপ গার্ডেন। আপনারা যদি কেউ এই ফুল সম্পর্কে জেনে থাকেন, তো তো এই যে এই রকম টিউলিপের বাগানে সেটা অবশ্যই অনেক বড় বাগান হয়। সেই বড় বাগানে কি আপনি আসলে ন্যাপস্যাক স্প্রেয়ার বা ওই ধরনের যেই কাঁধে নিয়ে স্প্রেয়ার দিয়ে করে আসলে বা যদি আপনার নট অনলি এই টিউলিপ গার্ডেনেরই হতে হবে, যেটা হচ্ছে আরো বিশাল একরের পর একর জমি যেগুলো, সেগুলোতে আসলে ওইভাবে একজন মানুষের পক্ষে দেয়া খুব পসিবল না আসলে। তো ইন দ্যাট কেস দেখা যাবে যে যদি এটা আমাদের দেশে এখনো এই ধরনের প্রয়োগ সিস্টেম নেই, বাট এটা আমি বাহিরের কথা বলছি যে যেখানে আসলে অনেক বড় বড় ফিল্ড, সেখানে দেখা যায় যে এরকম বড় বড় কিছু ডিভাইসেস, যেমন এটা হচ্ছে আসলে একটা টিউলিপ গার্ডেনের কিভাবে স্প্রেইং করে সেটার একটা পদ্ধতি, যে মোটামুটি একটা ট্রাক্টরের সঙ্গে তার অনেকগুলো নজলকে এইভাবে সে ছড়িয়ে দেয়, এবং তারপরে মোটামুটি সে একটা অ্যাট এ টাইম সে এই যে স্প্রেইং করা শুরু হয়েছে, অ্যাট এ টাইম সে আসলে পুরো ফিল্ডটা স্প্রেইং করে চলে যেতে পারে। এমন তো এইগুলো আসলে খুবই টাইম এফিশিয়েন্ট, বাট আমরা যদি আমাদের দেশের অ্যাসপেক্টে বলি, 2021 সালে এসে আসলে এটার প্রয়োগটা খুব ডিফিকাল্ট, বাট ইন ফিউচারে হয়তো বা আমাদের ওই রকম দিকে যেতে হতে পারে, যেখানে সে আসলে মনিটরে দেখছে যে কতটুকু এরিয়া আসলে কভার করছে সে আমাদের স্প্রিংটা আসলে কন্ট্রোল করার জন্য। সো হ্যাঁ, এটা হচ্ছে সেই টিউলিপ গার্ডেন, যদি আপনারা অনেকে জেনে থাকেন, আসলে গার্ডেন গুলো দেখতে অনেক সুন্দর। এরপরে আরো কি আধুনিক হওয়া পসিবল? এর চেয়ে বেশি আধুনিক আরো কোনো আইডিয়া আছে কিনা স্প্রিং এর ক্ষেত্রে? হেলিকপ্টার দিয়ে ড্রোন ইউজ করে এক্স্যাক্টলি, হেলিকপ্টার দিয়ে বাড়ি আচ্ছা, ড্রোন ইউজ করে ভেরি গুড। সো হ্যাঁ, এই প্রয়োগও আছে আসলে। হেলিকপ্টার কি আমরা সব জায়গায় ইউজ করব? আসলে না, যেই জায়গায় আসলে আমাদের স্যার অ্যাক্সেস। ড্রোন দিয়ে করা হয় না। হ্যাঁ স্যার, ড্রোন বা হেলিকপ্টার যেটাই বলি না কেন, কনসেপ্টটা আসলে সেম। আমাদের এই ড্রোনের সঙ্গে একটা হচ্ছে বক্স থাকবে বা একটা চেম্বার থাকবে, যেখানে আসলে আমরা ফার্টিলাইজার দিয়ে দিব। ড্রোন আসলে আমরা কোন জায়গায় দিব? দেখি আপনারা তো ভিডিও দেখছেন, আপনারা কি বলতে পারবেন? যেখানে আমরা স্যার, মাউন্টেন পাহাড়ি এলাকা যেখানে রাস্তার অভাব এক্স্যাক্টলি আমাদের ফ্ল্যাট ল্যান্ডে আসলে আমরা ড্রোন দিয়ে দিব, তাই না? যেখানে দেখা যায় যে খুব মাউন্টেনিয়াস এরিয়া, যেখানে আসলে আমাদের পৌঁছানো খুব ডিফিকাল্ট, সেখানে আমরা ড্রোন ইউজ করে, আমরা হচ্ছে ইজি অ্যাক্সেস না সেই জায়গায় আমরা এই ধরনের ড্রোন ইউজ করে উই ক্যান দিতে পারি। তো তার মানে হচ্ছে যে এইটার উপায়গুলো আছে, অনেকগুলো সিস্টেমই আছে, বাট আমাদের দেশের জন্য যদি আমি বলি, এইটাই আসলে মোটামুটি যেভাবে দিচ্ছে ন্যাপস্যাক স্প্রেয়ারতে এখন পর্যন্ত এক্সিস্টিং যে সিচুয়েশন বাংলাদেশে 2021 সালে এসে, ওই সিচুয়েশন অনুযায়ী দ্যাট ইজ এনাফ। ওকে, সো মোটামুটি এই হচ্ছে আমাদের স্প্রেয়ারের গল্প। দেন আমরা একটু দেখবো হচ্ছে ডাস্টার কি জিনিস বা ডাস্টার কি। ডাস্টার হচ্ছে আমরা আগেই বলেছিলাম আমাদের মেইন যেই পেছনের যেই ব্যাকগ্রাউন্ড, সেটা স্প্রেয়ার আর ডাস্টার মোটামুটি সেম। বেসিক পার্থক্যটা হচ্ছে যে এইটা অনেকটা কেমিক্যাল গুলোকে ডাস্ট আকারে বা একটু ধোয়া টাইপের আকারে। আপনি এটা বোঝার সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে যে বুমার মেশিন। আমরা ওই যে দেখা যায় বিশেষ করে আমাদের হলেও হয়তো আমরা অনেক সময়, আমরা কি হলে থাকি নাই, বাট যারা বিশেষ করে একটু শহরের দিকে যারা থাকি তারা আমরা জানি যে বিশেষ করে এই যে ডেঙ্গুর সময়, ম্যালেরিয়ার সময় কি করা হয়, যে
মশা মারার জন্য একটা বিশাল শব্দ হয়, এরকম একটা ডিভাইস নিয়ে ধোঁয়া দিয়ে যায়, তাই না? জি স্যার, Actually, এটা এটা মাঝে একটা- মধ্যে জি, স্যার। দিয়ে Fog যে spray ধোঁয়া করে। হয়ে যায়, অনেক ধোঁয়া হয়ে হ্যাঁ, যায়, তো- শব্দ হয় একদম হ্যাঁ, স্যার ড্রোনের মশা কিন্তু মরে না স্যার, আর মশা আরো শক্তিশালী হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে যারা হচ্ছে যে আমি আমি জানি না, আমি আমাদের আমাদের একটা কীটতত্ত্ব বিভাগ আছে না, তারা ভালো বলতে পারবেন যে আসলে কেন মশা মরে না, বা তার আসলে পেছনে ব্যাকগ্রাউন্ড কি। বাট আমার ওইটা আমার মেইন ফ্যাক্ট না। আমার আমার দেখার উদ্দেশ্য হচ্ছে যে যে ডিভাইসটা দিয়ে আমরা আসলে ওই জিনিসটা প্রয়োগ করি, সেটা আসলে কাইন্ড অফ ডাস্টার। হুম, ফগার মেশিন বলি বা যেটা। তো ওই ফর্মে যে একটু ডাস্ট আকারে বা পাউডার ফর্মে যদি আমরা দিয়ে থাকি, যেই যন্ত্রটা ব্যবহার করে, সেটাকে আসলে ডাস্টার বলা হয়। আমরা যদি একটা আবিধানিক অর্থ দেখি, যে ডাস্টার ইজ এ মেশিন ইউজ টু অ্যাপ্লাই কেমিক্যাল ইন ডাস্ট ফর্ম। ডাস্টার মেক ইউজ অফ এয়ার স্ট্রিম টু ক্যারি পেস্টিসাইড in finely divided form of on the plants. A duster essential ডাস্টারে কিছু মানে প্রয়োজনীয় জিনিস থাকে, যেমন হপার থাকে যেখানে রাখা হয়, কন্ট্রোল থাকে যেটাতে আসলে কন্ট্রোল কতটুকু যাবে, তারপর হচ্ছে আচ্ছা, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু স্লোলি বলি, অনেক সময় নেটের কারণে হতে পারে এটা। ফ্যান বা ব্লোয়ার থাকে, যেটা মূলত হচ্ছে আমার ব্লোয়িং এর বা আমাদের যে ছেটানোর কাজটা করে। নজল তো থাকবেই। ডাস্টার আবার কতগুলো টাইপ আছে, যেমন হচ্ছে যে প্লাঞ্জার টাইপ। প্লাঞ্জার টাইপটা হচ্ছে আমরা যে বাম পাশে যে কর্নারের চিত্রটা, এটা হচ্ছে আমরা যে প্লাঞ্জার সিস্টেমটা যেটা আছে, বা যে স্প্রিং এর মধ্যে চাপ দিয়ে বের হয়। আবার এটা খুব সিম্পল, যেমন ওই যে আমাদের হ্যান্ড স্প্রেয়ার ছিল, এটা অনেকটা ওইটারই রেপ্লিকা। ন্যাপস্যাক টাইপ একটা আছে, যেটা আমরা ন্যাপস্যাক টাইপের যেইটা দেখেছিলাম স্প্রেয়ারটা। কিছু কিছু আছে যে স্প্রেয়ার কাম ডাস্টার, মানে একই যন্ত্র দিয়ে ওটাই আরো বেশি এফিশিয়েন্ট, যে আমাদের স্প্রেইংও করা যায়, আবার ডাস্টিং এর কাজটাও করা যায়। যেহেতু দুইটার ক্ষেত্রেই পাম্পের প্রয়োজন হয়, সো ওই পাম্পটা ইউজ করে সে জাস্ট কিছু অ্যাডজাস্টমেন্টের চেঞ্জ করতে হয়, সেটা দ্বারা আমরা আসলে করতে পারি। রোটারি টাইপ আছে আমাদের, এই যে মাঝখানের যে চিত্রটা দেখছি, এটা অনেকটা হচ্ছে আমরা যে হ্যান্ড অপারেটেড স্প্রেয়ার দেখলাম, অনেকটা এরকম, যে হাত দিয়ে আমরা ঘোরাবো এবং সেটা দিয়ে ঘুরিয়ে আসলে হচ্ছে আমাদের ডাস্টিংটা হবে আর কি। দেন হচ্ছে পাওয়ার অপারেটেড, যেটার ভিতরে মোটর বা মোটরই থাকবে, বা ইঞ্জিনও থাকতে পারে যদি বড় বড় কোনো জায়গায় দিতে হয়। তো এই মোটামুটি ছিল আমাদের হচ্ছে প্ল্যান্ট প্রোটেকশন ইকুইপমেন্ট। এই পর্যন্ত যদি কারো প্রশ্ন থাকে। স্যার, ওই যে এজিটেটর ছিল, ওটা কি? এটা হচ্ছে আমাদের যে মিশ্রণ করার যে পদ্ধতি, মানে হচ্ছে যে আমরা যদি স্প্রেয়ারের কথা বলি, স্প্রেয়ারটা কি করতে হয়, আমাদের ফার্টিলাইজারটা একটা ফর্মে থাকে, বা আমরা ইনসেকটিসাইড বলি বা আমরা পেস্টিসাইড বলি, সেটাকে যদি আমরা স্প্রেয়ারের মাধ্যমে দিই, অ্যাজিটেটরটা হচ্ছে স্প্রেয়ারও থাকে, ডাস্টারও থাকে। আমরা যদি হচ্ছে পানির সাথে মিশাই, এই কেমিক্যালটা পানির সাথে মিশ্রণ করার যে পদ্ধতি, বা যেই জায়গায় মিশ্রণটা হয়, বা যেইটা আসলে মিশ্রণের কাজটা করে, সেটাকে আসলে অ্যাগিটেটর বা অ্যাজিটেটর বলা হয়। ডাস্টারের ক্ষেত্রেও সেম, এইটা হচ্ছে বায়ুর সাথে মেশার যে একটা চেম্বার, সেইটাকে বলা হচ্ছে অ্যাজিটেটর। আচ্ছা, এছাড়া যদি এই প্ল্যান্ট প্রোটেকশন ইকুইপমেন্টে কারো কোনো প্রশ্ন থাকে। ওকে, সো এই পর্যায়ে আমরা একটু তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তাই না? ইয়েস স্যার। আমরা এখন আছি হচ্ছে 269 জন। আচ্ছা, এই পর্যন্ত ছিল মোটামুটি আমাদের একটা ক্লাস, মানে হচ্ছে ফার্স্ট ক্লাসটা আর কি। সো আমরা প্রথম অ্যাটেন্ডেন্সটা আজকে এখন নিয়ে নিই। আপনারা এখন আছেন হচ্ছেন 270 জন। ওকে, আমি অ্যাটেন্ডেন্সের যে ফর্মটা, সেটা লিংক দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে পেয়ে যাবেন।
ওকে, অ্যাটেন্ডেন্সের জন্য আমরা 5 মিনিট সময় দেই, আর হচ্ছে ইন দ্য মিন টাইম যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে বা এখন পর্যন্ত যে সব বিষয়ে আলোচনা করা হয়েছে এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে। তাহলে কি আমি প্রশ্ন করব? স্যার হচ্ছে আগের দিনে আমরা যখন রাইস প্ল্যান্টার পড়েছিলাম তখন ওখানে একটা ছিল মেড সিডলিং। স্যার মেড সিডলিং বিষয়টা কি, এটা কি বুঝিনি। মেজ সিডলিং? এমএটি ম্যাট সিডলিং এইটা কিছু একটা ছিল, যে রাইস প্ল্যান্টারের ক্ষেত্রে কাজ শুরু করার আগে যে ট্রে এর মধ্যে যেটাকে উঠানো হয় আচ্ছা 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 ওটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে আপনার জাস্ট আমরা যে বীজতলায় বীজ থেকে চারা উৎপাদন করি না, জি স্যার। সেই চারাটাই আসলে আমাদের যখন রাইস ট্রান্সপ্লান্টার ইউজ করব, সেই রাইস ট্রান্সপ্লান্টার আপনার দেখেছেন যে একটা ট্রের মতো ট্রে এর থাকে। মধ্যে। হ্যাঁ, জি তো স্যার। ওই চারাটা ওই ট্রের মধ্যে ওই একটা ফর্মে দিতে হয়। মানে এটা যে এরকম নরমালি হচ্ছে, মানে আমরা একটা বীজতলায় করলাম সেটা উঠাই নিয়ে আসে দিলাম তা হয় না, কারণ সেটার সঙ্গে একটা মাটির বা আপনার ট্রের একটা প্রয়োজন পড়ে। সেটাকেই বলে হচ্ছে ম্যাট সিডলিং, বা যে ম্যাটের মতো একটা জায়গার উপরে করা হয় সেটাকে বলা হয় ম্যাট সিডলিং। ম্যাট। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক মানে এটা জাস্ট ওই বীজতলায় বীজ থেকে চারার উৎপাদন করারই আরেকটা ওয়ে আর কি। ওকে, আমরা 243 জনের 44 জনের রেসপন্স পেয়েছি, আমাদের 270 জন পার্টিসিপেন্ট আছেন। স্যার একটা প্রশ্ন, স্যার স্যার। ডাস্টার দিয়ে যদি কেমিক্যালটা লিকুইড ফর্মে থাকে তারপরেও কি ডাস্ট ফর্মে সে করে তারপরে স্প্রে করবে? না স্যার, সে তো ডাস্ট ফর্মে করতে হবে না। আমাদের কেমিক্যালটা অবশ্যই হচ্ছে কেমিক্যাল কি আসলে লিকুইড ফর্মে এইভাবে থাকে? মানে ওইটাতে আমরা পানি মেশানোর পর সেটা লিকুইড হয় আর কি। আমরা যেই পেস্টিসাইড গুলো যেগুলো দেই সেগুলো আসলে নরমালি পাউডার ফর্মেই থাকে। আমরা স্প্রেয়ারে আসলে ওইটাকে পানির সাথে মিশিয়ে প্রয়োগ করি একটা একটা রেটে। সে লিকুইড ফার্টিলাইজার যে বলে ওগুলিও কি পানি দিয়ে তারপর লিকুইড করা হয় নাকি এমনিতেই জি স্যার, এগুলো আসলে পানি দিয়ে লিকুইড করা হয়। আসলে আমরা যে লিকুইড ফার্টিলাইজার আসলে কোনগুলো? টিএসপি, এই আপনার হচ্ছে না, ওই কিছু কিছু তো সরাসরি ফার্টিলাইজারই প্রয়োগ করা হয়। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা সিড সিড ড্রিল যখন আলোচনা করেছি প্রথম দিন, তখন আমরা গুটি ইউরিয়া অ্যাপ্লিকেটর আমরা দেখিয়েছিলাম। ইভেন আমাদের যে গত দিনের যে লেকচারেও সেখানেও আসলে গুটি ইউরিয়া অ্যাপ্লিকেটর ছিল, আমাদের বাড়ি ডেভেলপ তাদের একটা গুটি ইউরিয়া অ্যাপ্লিকেটর আছে। সো আসলে গুটি ইউরিয়া অ্যাপ্লিকেটর কি সিড ড্রিল মেশিন ইকুইপমেন্ট নাকি প্ল্যান্ট প্রোটেকশন ইকুইপমেন্ট? বলেন তো দেখি। প্ল্যান্ট প্রোটেকশন কি? Plant protection equipment. এক্স্যাক্টলি। ওই দিন আসলে আমরা আমাদের আসলে কথায় কথায় গুটি ইউরিয়া অ্যাপ্লিকেটরটা চলে আসছিল, বিকজ আমরা তখন আলোচনা করছিলাম হচ্ছে মিটারিং ডিভাইসটা নিয়ে, যে আসলে মিটারিং ডিভাইসটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে সে আসলে সিট গুলোকে নেয় এবং আলটিমেটলি আমার ফিল্ডে ফেলে। সো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্যাট সিড ড্রিল অ্যান্ড গুটি ইউরিয়া অ্যাপ্লিকেটর আসলে সেম, যার কারণে আসলে সেদিন ওই টপিকটা ওখানে চলে আসছে। বাট মেইনলি ওইটা হচ্ছে প্ল্যান্ট প্রোটেকশন ইকুইপমেন্ট। ইফতেখার বোধহয় হ্যান্ড রেজ করেছেন, জি বলেন। ইফতেখার, আমি নাম যদি ভুল না করি। আচ্ছা, when should we use duster and when should we use sprayer? Very good question. আমরা বোধহয় শুরুতে এইভাবে বলেছিলাম যে যখন আমাদের ফার্টিলাইজার, ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড লিকুইড ফর্মে দেওয়ার প্রয়োজন হবে, ইন দ্যাট কেস আমরা স্প্রেয়ার ব্যবহার করব, যেটা হচ্ছে মোস্ট কমন আমাদের স্প্রেয়ারের ব্যবহারটা। আর যখন আমাদের ফগ আকারে বা এই যে ডাস্ট আকারে বা পাউডার আকারে দেওয়ার প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আমরা ডাস্টার ব্যবহার করবো। আমরা একটা উদাহরণ বলেছিলাম যে মশা মারার ওষুধ। মশা মারার ওষুধ কি আমি সব জায়গায় পানিতে ছিটাই দিব? ও তো আরো ওই পানির ভিতর পারলে হচ্ছে আরো ওর মশা বাসা বাঁধবে, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার প্রয়োগের সিস্টেমটা বা কোন ফর্মে দিব
সেটার উপর ডিপেন্ড করবে যে when we will use sprayer or dust. I think you get your answer, right? Okay, so জি স্যার। স্যার আপনি যে তখন বললেন যে হচ্ছে বড় বড় জমিতে হেলিকপ্টার বা হচ্ছে ড্রোন ব্যবহার করে আমরা ইরিগেশন বা ফার্টিলাইজার দিব, ওইখানে তো আমরা স্যার স্প্রিংকলার ইরিগেশন ইউজ করতে পারি না তাহলে? স্যার আমি ইরিগেশন এই ওয়ার্ডটাই আজকে মনে হয় বলি নাই। না স্যার, আমি ওইটা বলতে চাই না স্যার, হচ্ছে আমরা যেহেতু স্প্রেয়ার দিয়ে হচ্ছে ফার্টিলাইজার দিচ্ছি, তো স্প্রিংকলার দিয়েও তো ফার্টিলাইজার দেওয়া যাবে কি? আপনি স্প্রিংকলার ইরিগেশন অবশ্যই ম্যাডাম পড়িয়েছে। জি স্যার। স্প্রিংকলার ইরিগেশন দেওয়ার যে অ্যাডভান্টেজেস গুলো, তার মধ্যে একটা অন্যতম অ্যাডভান্টেজেস হচ্ছে যে স্প্রিংকলার ইরিগেশনের মাধ্যমে আমি মানে ইরিগেশন ওয়াটার, রিকোয়ার্ড ওয়াটার অ্যান্ড ফার্টিলাইজার দুইটাই দিতে পারি। সো অবভিয়াসলি আমার যেখানে স্প্রিংকলার ইরিগেশনের সিস্টেম আছে সেখানে আমি স্প্রিংকলার ইরিগেশন দিয়ে দিব। জি স্যার। সো আমরা অলরেডি 281 জনের রেসপন্স পেয়ে গেছি। সো আমাদের এখনকার মতো রেসপন্সের সময়সীমা এখানেই শেষ। ওকে, সো এরপরে আমরা আসলে যেটা আলোচনা করছিলাম যে একদম লাস্ট যেই টাস্ক, যেটা হচ্ছে আমাদের ক্রপ, আমরা জমি তৈরি করলাম, আমাদের জমিতে আমরা ক্রপ লাগাইলাম, ক্রপকে প্রোটেকশন দিলাম, ক্রপের মাঝখানে যেগুলো অনাকাঙ্ক্ষিত ক্রপ বা প্ল্যান্ট ছিল, উইডস ছিল, সেগুলোকে আমরা রিমুভ করলাম। এরপরে আসলে কি, এরপরে হচ্ছে আমাদের ক্রপটাকে ঘরে তোলার পালা, তাই তো? সো এইখানে আসলে যে ইকুইপমেন্ট গুলো আসে সেটাকে আমরা বলবো হারভেস্টিং এন্ড থ্রেশিং। আচ্ছা, সো হারভেস্টিং জিনিসটা কি? হারভেস্টিং হচ্ছে the operation of cutting, picking, plucking, digging or any combination of these for removing the whole crop or edible part of the crop from either under the ground or above the ground is called harvesting. এর মানে হচ্ছে আমাদের যেই এডিবল পার্টটা, মানে আমরা ক্রপের তো সবকিছুই আমরা খাই না, বা আমাদের সবগুলাই আমাদের মেইন কনসার্ন না। তো আমাদের ক্রপের যে পার্টিকুলার অংশটা আমাদের প্রয়োজন বা এডিবল পার্ট, বা সেইটাকে কাটা, পিক করা বা প্ল্যাকিং করা, ডিকিং করা, যে কোনো ধরনের বা কম্বাইন্ড অফ 2-3 ডিফারেন্ট ওয়ার্ডস। এটা কিছু কিছু ক্রপ যেহেতু আমাদের গ্রাউন্ডের নিচে হয়, যেমন আমাদের পটেটো, সেটা হইতে পারে, আবার গ্রাউন্ডের উপরেও হইতে পারে। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে হারভেস্টিং। সো হারভেস্টিং এর ক্ষেত্রে আসলে কতগুলো মেকানিক্যাল অ্যাকশন কাজ করে, যেমন স্লাইসিং অ্যাকশন উইথ এ শার্প টুল, টিয়ারিং অ্যাকশন উইথ এ রাফ সেরেটেড এজ, সিজারিং অ্যাকশন মানে হচ্ছে আমাদের কাঁচি যে কাটে সেটার মতো, এন্ড হাই ভেলোসিটি ইম্প্যাক্ট উইথ শার্প অর ডাল এজ, মানে হচ্ছে যে খুব দ্রুত কাজটা করার যে পদ্ধতি, সেটা এই ধরনের কম্বাইন্ড অ্যাকশন গুলো নিয়েই মূলত আমাদের হারভেস্টিং এর কাজটা করা হয়। তো হারভেস্টিং এ আসলে কিভাবে ক্লাসিফাইড করা হয়, আমরা যদি দেখি যে হারভেস্টিং এ মূলত কিছু আছে ম্যানুয়াল অপারেটর টুল, যেমন আমাদের খুব বহুল, বিশেষ করে এগ্রিকালচারের ক্ষেত্রে কি হয়, সরি রাইসের ক্ষেত্রে, যে একটা কাস্তে নিয়ে জমিতে ফার্মাররা বা ওই একটা সার্টেন টাইমে বিভিন্ন ধরনের মানুষ তারা আসলে হারভেস্টিং এর এই তাদেরকে হেল্প করার জন্য চলে যায় বা ডেইলি লেবার হিসেবে কাজ করে। তো তারা কাস্তে নিয়ে জমিতে ধান কাটছে। কিছু কিছু ইমপ্লিমেন্ট আছে যেগুলো আসলে এনিম্যাল দ্বারা ড্রোন করা হয় বা হিউম্যান পাওয়ার দ্বারা চালিত হয়, সেটার দ্বারাও কাটা হয়। এবং আমাদের যেহেতু মেকানাইজেশন আমরা বলছি আমাদের এই কোর্সটা, সো আমাদের মেইন কনসার্নটা হচ্ছে পাওয়ার ড্রিভেন যে মেশিন সেগুলো। সো আমাদের হারভেস্টিং এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট যেটার পার্থক্য প্রায় পরীক্ষায় আসে, একটা হচ্ছে মোয়ার আর একটা হচ্ছে রিপার। মোয়ার হচ্ছে মূলত যেগুলো হারভেস্ট ক্রপ সেগুলো কাট করার জন্য যেই যন্ত্রটা ব্যবহার করা হয় তাকে মোয়ার বলে, আর যেগুলো হচ্ছে গ্রেইন ক্রপ, এই গ্রেইন ক্রপ গুলো কাটার জন্য যেই যন্ত্রটা ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে রিপার। আজকে আমার লাস্ট ক্লাস।
স্যার রিপার বলবেন একটু স্যার ডিসকাস মোয়াটা আরেকবার কি বলেন? স্যার মোয়ারটা আরেকবার কি বলেন? মোয়ারটা হচ্ছে যেগুলো আমাদের হারভেস্ট ক্রপ, মানে সহজ উদাহরণ হচ্ছে আমাদের খেলার মাঠে আমরা কখনো দেখি, খেলার মাঠে যে ঘাসগুলো কাটা হয় না, যে লনের ক্ষেত্রে যে ঘাস লনের ক্ষেত্রে খেলার মাঠে যেই যন্ত্রটা দিয়ে একটা সার্টেন এইজে বা একটা সার্টেন লেভেলে কাটা হয় সেটাকে বলা হয় হচ্ছে মোয়ার। আর রিপার হচ্ছে গ্রেইন ক্রপ, যেগুলো যেমন আমাদের রাইস হইতে পারে, হুইট হইতে পারে, এই ক্রপ গুলো কাটার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে রিপার। হারভেস্ট ক্রপের হচ্ছে একটু উদাহরণ দিবেন? মানে ওটা বুঝতেছি না। যেমন হচ্ছে আপনার শাক, বিভিন্ন ধরনের শাক হইতে পারে, জি স্যার বুঝতে পারছি। শাক জাতীয় ক্রপ গুলো হইতে পারে। তারপর এই তো, আচ্ছা, তো আমাদের জন্য আসলে রিপারটা মোর ইম্পর্টেন্ট, কিন্তু রিপার এবং মোয়ারের পার্থক্যটা বোঝানোর জন্য ওই ডিফারেন্সিয়েটটা ইম্পর্টেন্ট আর কি। তো রিপার কি জিনিস? রিপার হচ্ছে মূলত যে স্ট্যান্ডিং যে গ্রেন ক্রপ গুলো আমাদের আছে, সেই গ্রেন ক্রপ গুলোকে একটা সার্টেন হাইটে কেটে ফেলা, বা সিরিয়াল ক্রপে একটা সার্টেন হাইটে কেটে কিছু কিছু ক্ষেত্রে আলাদা, মানে কেটে আলাদা করা পদ্ধতি বা যেই মেশিনের মাধ্যমে করা হয় সেটাকে রিপার বলা হয়। তো এইটার দ্বারা অনেক সময় শুধু কাটার কাজটা করে, অনেক সময় কাটার সাথে বাইন্ডিং এর কাজটা করে। এটা তার অপারেটিং প্র্যাকটিসের উপর ভিন্ন করে ডিপেন্ড করে বিভিন্ন ধরনের হয়। ডিফারেন্ট তাদের ডিজাইনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের রিপার আছে, যেমন এনিম্যাল ড্রোন রিপার আছে, এনিম্যাল ড্রোন আবার ইঞ্জিন অপারেটেড আছে, ট্রাক্টর অপারেটেড বা ট্রাক্টর মাউন্টেড আছে, পাওয়ার টিলার মাউন্টেড আছে, বা সেলফ মাউন্টেনও আছে। আর হচ্ছে যে দেখা যায় যে রিপার একটা আলাদা একটা অংশ, যেটা আমরা প্রথম একটা ক্লাসে দেখিয়েছিলাম যখন পাওয়ার টিলার পড়িয়েছিলাম, যে পাওয়ার টিলারের সঙ্গে আমরা একটা আলাদা পার্ট হিসেবে রিপারটাকে অ্যাড করে দিতে পারি, কারণ ওইখানে মূলত প্রাইম মুভার থেকে পাওয়ারটা আমার প্রয়োজন। ঠিক তেমনি ভাবে আমরা ট্রাক্টর সঙ্গেও একটা অংশ যুক্ত করে রিপারটাকে অ্যাড করে দিতে পারি। আবার ইটসেলফ মানে অন্য কোনো পাওয়ার টিলার বা ট্রাক্টরের সঙ্গে সংযুক্ত না, জাস্ট একটা মেশিন যেটা আসলে শুধুমাত্র ক্রপ কাটার ক্ষেত্রেই ব্যবহার হয়, এই ধরনের রিপারও আমরা ইউজ করতে পারি, বা এই ধরনের রিপারও আমাদের আছে। তো রিপার বা এই ধরনের হারভেস্টার আমাদের আসলে প্রয়োজনটা কেন? আমাদের জন্য বিশেষ করে রিসেন্ট টাইমে এইটার প্রয়োজনীয়তা খুবই বেড়ে গেছে। কারণটা হচ্ছে আমরা যদি খেয়াল করি, বিশেষ করে আমাদের এই হাওর অঞ্চলে যারা আছে তারা জানবে, আমি হাওর অঞ্চলটা হচ্ছে খুব ক্রাইং নিড থাকে, এই কারণে আমি ওটা উদাহরণ দিচ্ছি। এটা এমন না যে শুধু হাওর অঞ্চলে দরকার, আমাদের পুরো বাংলাদেশে আসলে এই ধরনের রিপার বা রিপার রিলেটেড যে হারভেস্টার গুলো আছে সেগুলোর আসলে প্রয়োজন। তার প্রথম কারণ হচ্ছে যে লিভার রিকোয়ারমেন্ট রিডিউস হয়। দেখা যায় যে একটা সার্টেন টাইম যখন হারভেস্টিং এর সময় আসে তখন আসলে আমাদের লেবার পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এরপরে খুব অল্প সময়ে একটা হিউজ পরিমাণ এরিয়া আমরা কভার করে ফেলতে পারি বা হারভেস্ট করে ফেলতে পারি। এটা কোন সময় প্রয়োজন হয়? বিশেষ করে হাওর অঞ্চলে আমরা জানি যে একটা ফ্লাশ ফ্লাডের একটা খুব মানে একটা সিজন থাকে, যে দেখা যায় যে রবি ক্রপটা আমাদের যখন পাকছে 10 থেকে 15 দিন বা অনেক সময় পাকার আগে আগে বা পাকার ঠিক মুহূর্তেই ফ্লাশ ফ্লাড চলে আসে, কারণ ওই সিজনটা হচ্ছে। তো ইন দ্যাট কেস আসলে আমাদের যদি খুব অল্প সময়ে আমরা সমস্ত জমির ধান কেটে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি সেই ধানগুলোকে সেভ করতে পারি। 3-4 বছর আগে এরকম একটা ঘটনা হয়েছিল, হঠাৎ করেই হাওর অঞ্চলে ফ্লাশ ফ্লাড চলে আসাতে দেখা যায় যে আমাদের প্রচুর ধান ওই বছর আমরা নষ্ট হয়ে যায়। এরপর থেকে সরকার মোটামুটি এখন সম্ভবত হাওর অঞ্চলে 70% পর্যন্ত ভর্তুকি দেয়, যে আপনি যদি একটা রিপার মেশিন কিনে হাওর অঞ্চলে অপারেট করেন, তাহলে মেশিনের দাম যদি হয় 5 লক্ষ টাকা, সেখানে হয়তো আপনি ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা দিয়ে মেশিনটা পেয়ে যাবেন, বাকি টাকা সরকার ভর্তুকি দিবে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে বিশেষ করে ওইসব অঞ্চলে। এরপরে হচ্ছে যে বেশ ইকোনমিক্যাল, কারণ হচ্ছে আমরা বিশেষ করে দেখা যায় যে যে সময় ধান কাটার প্রয়োজন হয় ওই সময় একজন যে লেবার সে সারাদিনে যতটুকু ধান কাটতে পারে দেখা যায় যে ওইটা সেলিং প্রাইসের কাছাকাছি হয়ে যায়, মানে ওই সময় লিভার কস্ট অনেক বেড়ে যায়।
সো সেই ক্ষেত্রে যদি আপনার একটা মেশিন থাকে, খুব ইজিলি সেই মেশিনটা দিয়ে আমরা কম খরচে কম্পেয়ার টু ওই পিক আওয়ার টাইমে লিভার কস্ট আমরা সেটাকে কেটে ফেলতে পারি। দেন আমাদের যেটা হচ্ছে যে খুব দ্রুত যদি আমরা জমিটাকে আবার প্রিপেয়ার করে ফেলতে পারি ওই অল্প সময়ের মধ্যে ধানটাকে কেটে, তাহলে ঠিক পরের যে ক্রপটা সেটাকে আমরা ইজিলি ওই একই জমিতে আবার লাগাতে পারি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের ক্রপ ইন্টেন্সিটি বৃদ্ধি করার একটা অন্যতম উপায় হচ্ছে যে আমরা এই ইন বিটুইন যে সময়গুলোতে যদি আমরা মেশিনারির মাধ্যমে টাইমগুলোকে কমায় ফেলতে পারি। তো এই হচ্ছে মোটামুটি রিপারের অ্যাডভান্টেজেস। মাঝখানে কি কেউ কোনো প্রশ্ন করতে চাইছিলেন? এটা জাস্ট সাইড সাউন্ড। স্যার এখানে পিটিও অপারেটেড রিপার বলতে কি? পাওয়ার টেক অফ, এটা আমরা পাওয়ার টিলার এবং ট্রাক্টরের সময় এই টার্মটা পড়েছি। পাওয়ার টেক অফ মানে হচ্ছে আমরা রিপার থেকে বা পাওয়ার টিলার থেকে পাওয়ারটা নিয়ে একটা আলাদা অংশ যুক্ত করে দিব, যেটা আমাদের আসলে রিপারের কাজটা করবে। কিন্তু এই রিপারটা মূলত পাওয়ার নিবে আমাদের যে এক্সিস্টিং পাওয়ার টিলার বা ট্রাক্টর আছে সেখান থেকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এই যে বিভিন্ন ধরনের আমরা রিপার এখানে দেখছি, যেমন আমাদের বাম দিকে যেটা, এটা হচ্ছে আমাদের হ্যান্ড অপারেটেড রিপার। এটা দিয়ে আসলে জাস্ট খুব কমপ্লেক্স কিছু না, একটা পেট্রোল ইঞ্জিন থাকে, সেটা দিয়ে ধানগুলোকে কেটে ফেলা যায়। নীল কালার উপরে যেটা দেখছি এটা হচ্ছে অ্যানিমেল ড্রোন। আমি নিজে আসলে এটা আমি কখনো অপারেট করতে দেখি নাই, সো আমি আসলে খুব বেশি এটা সম্পর্কে জানিও না সত্যি কথা। আমি সবচেয়ে বেশি যেটা বহুল প্রচলিত এবং এইটা আমাদের ল্যাবেও আছে, যে এক্সিস্টিং রিপার যেটা, এটাও যদি হচ্ছে পাওয়ার টিলারের সঙ্গে লাগানো, সামনের অংশটুকু হচ্ছে রিপার আর পেছনের অংশটা আসলে পাওয়ার টিলার। সে পাওয়ার টিলার থেকে ওই পিটিও শ্যাফট বা পাওয়ার টেক অফ একটা বেল পুলির মাধ্যমে আসলে পাওয়ারটা নিয়ে সে এখানে অপারেট করছে। সো আমরা একটু দেখি যে আসলে পাওয়ার টিলারের মেইন পার্ট গুলো বা কম্পোনেন্ট গুলো কি কি। সো আমরা যদি দেখি যে পাওয়ার টিলারের মেইন কম্পোনেন্ট যেমন নর্মাল যেটা হচ্ছে শুধুমাত্র সেলফ প্রোপেলড, মানে এটা শুধুমাত্র পাওয়ার টিলার পারপাসে ব্যবহার হয়। এখানে একটা হ্যান্ডেল থাকে, একটা ইঞ্জিন থাকে, সে মূলত পাওয়ারটা সাপ্লাই করে। একটা লাগড হুইল থাকে, এই হুইলটা আসলে সেটাকে সামনের দিকে মুভ করার জন্য কাজে লাগে। বেল্ট কনভেইনার থাকে, যেটা আসলে ইঞ্জিন থেকে এই পাওয়ার সেক্টরে আচ্ছা আমার কার্সরটা কি দেখা যায় না লেজারটা? আচ্ছা, এই মাথার সামনের অংশটুকু হচ্ছে আমার মূলত কাটিং মেশিন বা কাটিং অংশ। সো ইঞ্জিন থেকে আমাদের এই কাটিং পার্টে পাওয়ারটা নেওয়ার জন্য একটা বেল্ট কনভেইনার থাকে। এরপর হচ্ছে ক্রপ রো ডিভাইডার, যেটা মূলত হচ্ছে আমাদের যে ক্রপ এই মাঝখানে যে ক্রপটা আসে সেই ক্রপ গুলোকে একটা দিকে চাপ দিয়ে সে নিয়ে যায়, এইটাকে বলছে হচ্ছে ক্রপ রো ডিভাইডার। এরপরে আছে হচ্ছে এই যে এখানে কিছু স্টার হুইলের মতো আছে, যেটা আসলে এখানে একটা ব্লেড আছে, সে আসলে কন্টিনিউয়াসলি এই দিক থেকে এই দিকে যাতায়াত করে। সো একটা হচ্ছে স্ট্যাটিক ব্লেড আর একটা হচ্ছে মুভিং ব্লেড। সো এখানে মুভিং ব্লেডের যখন একটা স্ট্যাটিক ব্লেডের উপর এইভাবে যাতায়াত করে, তখন সেখানে একটা আমাদের যে কাঁচি কাটার মতো যেই এখানে কাঁচি দিয়ে আমরা যখন কাগজ কাটি বা কোনো কিছু কাটি, তখন যেই মেকানিজমটা এখানে আসলে সেম মেকানিজমটাই ঘটে, কিন্তু সেটাকে ধরে রাখার জন্য একটা প্রেসার দিতে হয়, যেন এখানে কেউ একজন এইভাবে চাপ দিয়ে ধরে তারপরে সে কেটে দেয়। এই চাপ দিয়ে ধরার কাজটা করে হচ্ছে স্টার হুইল। এখানে আসলে আরেকটা আছে হচ্ছে আপনার ট্রাক্টর মাউন্টেড, এটা আসলে সেম, কিন্তু পাওয়ারটা নিচ্ছে হচ্ছে ট্রাক্টরের কাছ থেকে। বাদ বাকি যে সামনের যে অংশটা স্টার হুইল বা আমাদের আরেকটা বিষয় আছে হচ্ছে লাগ। লাগ জিনিসটা হচ্ছে যে আমরা যখন ক্রপ এখানে সে কাটবে, কাটার পরে ক্রপটাকে টেনে সে একদিকে ফালাই দিবে, তাহলে যেটা হয় যে এইখান থেকে শুরু করে এই পুরো এই তার যে উইথ বরাবর যতগুলো ক্রপ কাটা হলো সেটা আসলে যে এক পাশে পড়ে যায়। তো এই পারপাসে আসলে লাগগুলোকে ব্যবহার করা হয়, যেন সে এখানকার সমস্ত ক্রপকে টেনে এক পাশে সে ফেলে দিতে পারে। যে প্লেটটাকে এরা বলছে হচ্ছে ডিসচার্জ প্লেট। সো এই মোটামুটি আমাদের বিভিন্ন ধরনের রিপার এবং রিপারের কম্পোনেন্ট গুলোর পরিচিতি। সো আমরা একটু দেখি যে আসলে রিপার কিভাবে কাজ করে। এটা প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের হ্যান্ড রিপার। জমিতে আমরা আসলে যেভাবে হাত প্রথম
এটা সুবিধা হচ্ছে যে এটা দামে সস্তা, একজন খুব ইজিলি সে খুব দ্রুত মোটামুটি হাত দিয়ে কাজ করতে পারে। এটা অনেকটা ওই স্পেয়ারের মতো, কাঁধে করে জাস্ট ইঞ্জিনটা নেওয়া যায় এবং এরপরে সে ইজিলি সে মুভ করতে পারে। বাট এটার আবার অসুবিধাটাও হচ্ছে যে একজন কৃষক আসলে, যেহেতু এটা একটা ইঞ্জিন কিছুটা হলেও ভারী, সো খুব বেশি সময় ধরে আসলে টানা এটা নিয়ে কাজ করা একটু কৃষকদের জন্য একটু ডিফিকাল্টি হয়, এবং যেহেতু লোডটা সম্পূর্ণ তার হাতে নিতে হচ্ছে আর কি। তো তারপরেও এটা যেখানে আসলে বা যে কৃষকের জন্য একটা 1-1.5 লাখ টাকা খরচ করে একটা রিপার নেওয়া পসিবল না, তার যদি খুব ছোট জমি থাকে সেখানে আসলে ওই ধরনের বড় রিপার ফ্রুটফুল না, তারা আসলে এই ধরনের রিপার বা হ্যান্ড অপারেটেড রিপার দিয়ে ইজিলি তাদের জমির পারপাসটা সার্ভ করতে পারে, এবং এগুলোর দামও বেশ তুলনামূলক সস্তা, সম্ভবত 20-25 হাজার টাকা দিয়ে এরকম একটা রিপার কিনতে পাওয়া যায়। এবং এগুলো হচ্ছে পেট্রোল ইঞ্জিন পরিচালিত আর কি। এরপরে যদি আমরা একটু দেখি অ্যাকচুয়াল যে রিপারের কথা আমরা বলছি সেই রিপারটা, এটা যেহেতু লোডটা তার নিতে হচ্ছে না, সো এখানে সে ইজিলি হচ্ছে একজন জাস্ট তাকে অনেকটা ধরে রাখার মতো, সে ধরে রাখলেই হচ্ছে হয়ে যাচ্ছে। এবং আমরা যদি খেয়াল করি যে এই থেকে পুরোটা অংশে আসলে যতটুকু জমি সে ধান কাটছে সম্পূর্ণটাকে সে আসলে এক পাশে ফেলে দিয়ে যাচ্ছে। ভিডিও যদি ঠিক মতো দেখা না যায় আপনারা প্লিজ বলবেন স্যার ভিডিও আসলে দেখা যাচ্ছে না, হলে অনেক সময় আমি বুঝতে পারবো না, আসলে আমি আমার মতো বলে যাবো। আচ্ছা স্যার ধানটা যে হাইটে কাটবো সেটা কি কন্ট্রোল করা যায়? জি স্যার, এটা হাত দিয়েও কন্ট্রোল করা যায়, আবার হচ্ছে ওইখানে একটা তো আপনার স্পেসিং মেনটেন করা যায়, মানে এটা অনেকটা ওই যে লাঙ্গলের মতো, যে আপনি যদি একটু নিচে করেন উপরে করেন, ওইটা ওইখানেও স্কেলিং করার সুযোগ আছে। বিশেষ করে প্রয়োজন পড়ে হচ্ছে আচ্ছা এখানে একটা সুবিধা বলবো না অসুবিধা বলবো, দুটাই আছে। যেটা হচ্ছে যে যেমন ধান যদি দেখেন, যেগুলো ধান শুধু দাঁড়ায় আছে সেই ধানগুলোই মোটামুটি হচ্ছে কাটা খুব ইজিলি পসিবল। অনেক সময় ধান যদি শুয়ে পড়ে বা শুয়ে পড়ার চেয়ে আরেকটা বড় অসুবিধা হচ্ছে যে যদি কর্দমাক্ত জমি হয়, মানে বৃষ্টি হয়ে গেছে গোড়ায় পানি জমছে, তখন আবার এই ধরনের মেশিন দ্বারা কাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর তারপরও এটা হচ্ছে আমাদের আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের হারভেস্টিং এর ফিউচার আর কি। আমরা যদিও আমাদের এখন কিছুটা ব্যবহার হচ্ছে, বাট তারপরও পার্সেন্টেজ যদি আমরা চিন্তা করি, পার্সেন্টেজ খুবই নগণ্য। আমাদের যে পরিমাণ আসলে প্রয়োজন এই ধান বা এই ধরনের রিপার জমিতে ব্যবহার করা, আসলে 5%ও বোধ হয় না। চ্যাট বক্সে আসছে স্যার, মাঝে মাঝে কথা কেটে কেটে আসছে, একটু করবেন স্যার। সজীব স্যার আপনার পরে আপনার অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, আপনি ক্লাসে থাকেন। আচ্ছা আচ্ছা এখানে কি শেষ? আমরা যদি একটু দেখি যে দেখা যায় যে এই যে এই রিপারটা কি করছে, যে জমিটা কেটে সে আসলে ফেলে দিয়ে যাচ্ছে। তো এখানে আবার কি করতে হয়, আবার লেবার লাগে, আবার এই ধানগুলোকে নিয়ে কেটে বা সরি কাটা ধানগুলোকে নিয়ে আবার বাধাই করতে হয়। তো এই কারণে আরেক ধরনের রিপার বানানো হয়ে গেছে, যেটা আসলে ধানটাকে কাটবে, কাটার সাথে সাথে সে আসলে বাধাই করে একটা ওই যে আমাদের জমিতে আমরা দেখেছি যে বাধাই করে একটা কি বলবো একটা গোছা করে নিয়ে সে আসলে জমিতে ফেলে। সো অটোমেটিক্যালি বাধার কাজটাও রিপার দ্বারা করা যায়, এবং এইটা আরো এফিশিয়েন্ট, কারণ হচ্ছে তখন এই প্রত্যেকটা যে ধানের যে কি বলে এটাকে গোছা, এই গোছাগুলোকে নিয়ে পরবর্তীতে যেখানে আমরা রাখবো সেখানে নিয়ে যাওয়াটা ইজি আমাদের লেবারদের জন্য বা ফার্মারদের জন্য। সো এটাকে বলা হয় হচ্ছে রিপার উইথ স্যার বাইন্ডার।
এই যে যে মানে বাইন্ডিং করতেছে এতগুলো ধান নিয়ে, এটা কিভাবে কি ওটাকে ওখানে সেট করাই আছে যে এতগুলো জি মানে স্যার, ধানের গাছ আসলে যে এটা আমার বাইন্ডিং হয়ে যাবে? জি স্যার, জি স্যার, ওইখানে ওই রকমই আছে। ওইখানে আচ্ছা, আপনার বাইন্ডার একটা ক্যাপাসিটি আছে। বাইন্ডার বলতে এখানে একটা ওকে, সিস্টেম থ্যাংক আছে যেটা আসলে আপনার দড়ির মতো আছে, সেই দড়িটা দিয়ে দেয়া হয়। যখন একটা সার্টেন ওই 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 গ্রুপের মধ্যে যখন পুরোটা পূর্ণ হয়ে যায়, তখন সেই দড়িটা দিয়ে আটকে আসলে কেটে ফেলে দেয়, আমার জমিতে ফেলে দেয়। তো এইটা হচ্ছে আরেকটু এফিশিয়েন্ট। তবে এটার অসুবিধা বলবো যে যে দড়িটা দিয়ে আসলে এখানে বাধাই করা হয়, এই লাইলনের দড়িটা নাকি আমাদের দেশে অ্যাভেলেবল না। আমি আসলে বাড়িতে গিয়েছিলাম, তাদের সঙ্গে এটা নিয়ে কথা বলেছিলাম। তো তারা বলে যে স্যার এটা আসলে অ্যাভেলেবল না। তো আমরা চেষ্টা করছি যে আমাদের যে দেশীয় যেই দড়ি বা পাটের যে দড়ি, ওইটা দিয়ে আসলে এখানে কোনভাবে এটাকে কাজে লাগানো যায় কিনা। কেননা এখানকার যেই এটা আসলে নাইলনের দড়ি হইতে হয়, তাছাড়া আসলে এটা ঠিক মতো বাইন্ডিং করতে পারে। বাট এখানে এটার উপর স্টিল কাজ চলছে। বাট আপনাদের জন্য মেসেজ হচ্ছে যে এই এই মেশিনগুলোকে আপনারা যখন ফিল্ড লেভেলে জব করবেন, তখন এই মেশিনগুলোকে আরো বেশি ফার্মারদের কাছে প্রয়োগ করতে হবে। স্যার, যদি জমিতে পানি থাকে সেক্ষেত্রে কিভাবে রিপার মেশিন ব্যবহার করতে হবে? হ্যাঁ, এটা একটা প্রবলেম। ইন দ্যাট কেস কিছু কিছু রিপার আছে, যেমন আমরা যেটা দেখছিলাম, যেগুলো আসলে আপনার আমরা হয়তো পরের হারভেস্টিং এ আরেকটা হারভেস্টিং যখন আলোচনা করবো তখন হয়তো আরেকটু ডিটেল দেখতে পারবো। সেটা আসলে অনেকটা আঙ্গুলের মতো, মানে হচ্ছে সে নিচ থেকে আপনার আঙ্গুলের মতো করে ক্রপ গুলোকে তুলতে পারে। তো ইন দ্যাট কেস ওই ধরনের আমার ইকুইপমেন্ট লাগবে। আর আর পানি পানি থাকা জমিতে আসলেও সমস্যা, যেহেতু এখানে হচ্ছে একটা মানে ভারী মেশিনটা, অবশ্যই বুঝতে পারতেছেন ইঞ্জিন যেহেতু আছে, সেটা একটু ভারী মেশিন। সো আমাদের বিড়ির বিড়ির আমি কিছু যারা গবেষক আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। তো তারা এই এই পয়েন্টটাকে খুব বেশি হাইলাইট করেছেন যে আহ, জমিতে যদি পানি থাকে, ইন দ্যাট কেস আসলে আমাদের রিপার গুলো খুব এফিসিয়েন্টলি কাজ করে না। তো সেক্ষেত্রে অনেকে এটার উপর এখনো স্টিল গবেষণা চলছে যে কিভাবে আসলে ওই জমিগুলোতে আমাদের এই রিপারটাকে কিভাবে মডিফাই করে ইউজ করা যায়। কেউ কেউ কাজ করছেন হচ্ছে আমাদের যে চাকাটা আছে, আমরা হয়তো এর আগে দেখেছি কিছু কিছু অনেকটা ওই যে ট্যাঙ্কের যে চাকাগুলো থাকে, ক্রলার টাইপ চাকা। ক্রাউলার। জি স্যার, ক্রলার টাইপ যে চাকাটা, সেই চাকাটা ব্যবহার করার চেষ্টা করছে। কারণ হচ্ছে সমস্যা হচ্ছে যে জমিতে ডেবে যায়, তখন মেশিনটাকে মুভ করানো যায়। যদি ক্রপটা মানে মাটি পানিতে নুয়ে থাকে, সেই ক্রপটাকে তোলার মেকানিজম তৈরি হয়ে গেছে। বাট মেশিনটা যদি গেঁথে যায়, সেই মেশিনটাকে মুভ করানোটা হচ্ছে টাফ। সো দে আর স্টিল ওয়ার্কিং অন দ্যাট। হোপফুলি দে উইল কাম আপ উইথ সাম সলিউশনস। তো এটাই আর কি, যে আপনার হচ্ছে কাইন্ডলি এই রিপারটার নাম বলবেন। স্যার, এটা হচ্ছে রিপার উইথ বাইন্ডার। আমাদের দেশে রিপার উইথ বাইন্ডার সম্ভবত এখনো ফিল্ড লেভেল ওইভাবে নাই। আমি থাকলেও আমি আমি সঠিক জানি না, কারণ আমিও 2 বছর আগের অবস্থান জানি বাংলাদেশের। কারণ আমি 2 বছর মাঝখানে যেতে ছিলাম না, আমি আসলে 2 বছরের ফিল্ডের এক্সপিরিয়েন্স আমার নাই। সো হচ্ছে বাট আমি যতটুকু জানি এটা এই এই রিপার উইথ বাইন্ডারটা এখনো একটু, ওই যে বললাম যেহেতু যে যেই দড়ি বা আমরা যেই বাইন্ডারটা ইউজ করি, সেটা আসলে আমাদের ফিল্ড বা আমাদের মার্কেটে খুব বেশি অ্যাভেলেবল না। যার কারণে আসলে এটা তারা চেষ্টা করছে যে অন্য কোনো সহজলভ্য বাইন্ডার দিয়ে এটাকে বাঁধানো যায় কিনা। বাট এটা গবেষণাতে আমি দেখেছি 3-3.5 বছর আগে। বাট এটা এখনো ফিল্ড লেভেলে তারা আনতে পেরেছেন কিনা আই এম নট শিওর। বাট আমার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের মেশিনারিজ গুলো ফিল্ডে আছে বা অলরেডি ডেভেলপড। আপনারা যখন আলটিমেটলি ফিল্ডে যাবেন, তখন আশা করি সেগুলো ফিল্ডে ব্যবহার করার উপযোগিতা তৈরি হয়ে যাবে, এবং আপনারা যেন সেই জিনিসগুলোকে ফার্মারের কাছে পৌঁছায় দিতে পারেন। দ্যাট ইজ মাই মেসেজ। ওকে, সো এই তো এরপরে আমাদের ধান কাটার পরে যেই পার্টটা, সেটা হচ্ছে আমাদের থ্রেশিং। থ্রেশিং কিভাবে করে? থ্রেশিং এর কাজটা হচ্ছে যে আমাদের যে ক্রপটা আমরা নিয়ে আসলাম, সেখানে 2টা পার্ট থাকে। একটা হচ্ছে আমাদের গ্রেইন, আর একটা হচ্ছে আমাদের যে খড়কুটো বলি বা যেটা, সেটা আর কি। সো
মূলত মেইন ক্রপ থেকে আমাদের খড়কুটো মেইন ক্রপ থেকে খড়কুটো এবং আমাদের যে মেইন গ্রেন সেটাকে আলাদা করার যে পদ্ধতি সেটাই হচ্ছে থ্রেশিং, আর যে মেশিনটা ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে থ্রেশার। সো পদ্ধতিগুলো আমরা নরমালি আমরা যে ট্র্যাডিশনাল পদ্ধতি সেগুলো তো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা হচ্ছে হাত দিয়ে অনেক সময় করা স্যার হয়। আরেকবার একটু বলেন, মানে কথা কেটে আসছিল, শুনতে পাই নাই। আচ্ছা, যেটা বলছিলাম, স্যার কাইন্ডলি এটা যদি আরেকবার একটু বলতেন। জি স্যার বলছি স্যার। যেটা হচ্ছে যে আমাদের যে গ্রেন ক্রপ গুলোর ক্রপ থেকে গ্রেন গুলোকে আলাদা করার যে পদ্ধতি সেইটার নাম হচ্ছে থ্রেশিং, আর যে মেশিনারি গুলো আমরা ইউজ করি সেইটাকে বলা হয় হচ্ছে থ্রেশার। সো থ্রেশিং মানেই যে শুধুমাত্র মেশিন দ্বারা ইউজ করতেছি, নট লাইক দ্যাট। কারণ থ্রেশিং আমরা হ্যান্ড দিয়েও করতে পারি। আমরা অনেক সময় ওই বড় বড় ড্রামে ফার্মাররা বাড়ি দিয়ে বা আমরা এনিমেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে থ্রেশিং করা হয়। বাট আমরা অবশ্যই, যেহেতু এখানে মেকানাইজেশনের কথা বলছি, আমরা অবশ্যই এমন কিছু নিয়ে আলোচনা করব যেখানে আসলে মেশিন আছে। সো এই থ্রেশার গুলো আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে, বাট প্রত্যেকটাতে কিছু কম্পোনেন্ট থাকবে, ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। সেই কম্পোনেন্ট গুলো যদি আমরা দেখি, যে একটা ফিডিং ডিভাইস থাকে। ফিডিং ডিভাইসটা হচ্ছে যে এই যে এখানে যদি আমরা তাকাই, আমরা লেজারটা একটু অন করি, এই যে এইখানে আমরা আসলে এই ট্রেতে করে আমরা আসলে এই থ্রেশারের মধ্যে আমরা ক্রপটাকে দিব, সেটাই হচ্ছে আমাদের ফিডিং ডিভাইস। আবার আমাদের কিছু আছে যেগুলো হচ্ছে প্যাডেল থ্রেশার, সেগুলোতে আসলে আমরা জাস্ট উপরে জাস্ট এই থ্রেশারের যে স্পাইক গুলো আছে, স্পাইকের উপরে আসলে সরাসরি আমরা ক্রপটাকে রাখি। তো এটা হয়ে গেল আমাদের ফিডিং ডিভাইস। এরপরে আছে হচ্ছে থ্রেশিং সিলিন্ডার, যেটা আসলে এই যে এখানে যে সবুজ কালারের সিলিন্ডারটা উপরে ছবিতে দেখা যাচ্ছে, সেটাই আসলে আমাদের থ্রেশিং সিলিন্ডার। এখানে আসলে হ্যামার বা স্পাইক থাকে বা ওয়্যার বা র্যাস্প থাকে, যেটা আসলে আমাদের এই বাড়ি লাগানোর কাজটা করে, বা মেকানিক্যাল যে ধাক্কাটা দেয় আমার ক্রপের গায়ে যাতে সে গ্রেইন থেকে আলাদা হয়, মানে ক্রপ থেকে গ্রেইনটা আলাদা হয়, সেই কাজটা করে, সেটাই হচ্ছে আমাদের মূলত থ্রেশিং সিলিন্ডার। এরপর একটা কনকেভ থাকে। কনকেভটা হচ্ছে এই সাদা রঙের যে অংশটুকু, যেটা আসলে উপরে একটা আমাদের কভারের মতো, যেটা কিছু কিছু ক্ষেত্রে থাকে না, বিশেষ করে গ্রাম অঞ্চলে লো কস্টে যে থ্রেশার গুলো পাওয়া যায় সেগুলোতে থাকে না। বাট ওই ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় দুর্ঘটনা ঘটে, যেমন ক্রপ বা গ্রেইনটা ছিটে অনেক সময় চোখে চলে আসে, সেক্ষেত্রে আহত হয়। আমাদের অনেক লেবারের এরকম শোনা গেছে যে যারা ফিল্ড লেভেলে কাজ করতে যে তাদের চোখ হয়তো নষ্ট হয়ে গেছে। সো ওই যেন সেই ক্রপটা যেন এইভাবে ছিটে চলে না আসে, এই কারণে আসলে প্রোটেকশনের জন্য একটা কনকেভ দিয়ে দেওয়া হয়। এরপরে ব্লোয়ার থাকে, প্যাডেল থ্রেশারে থাকে না, নর্মাল থ্রেশার গুলো থাকে না, এই যে নিচে যেটা ইঞ্জিন চালিত যেটা সেখানে থাকে। ব্লোয়ারটা নিচে থাকে, আমরা যখন অ্যানিমেশনটা বা ভিডিওটা দেখবো তখন বুঝতে পারবো। সেই ব্লোয়ারের কাজ হচ্ছে আমাদের গ্রেইনের সঙ্গেও কিছু ছোট ছোট আরো একটু ছোট ছোট খুদি থাকে আর কি। দেখা যায় যে আমরা যদি একটু ধানের কথা চিন্তা করি, যে ধানের যে মেইন পার্ট, এরপরে কিছু ছোট ছোট কাণ্ডের মতো, এরপরে হচ্ছে আমাদের চাল বা ধানের অংশ। ওই জিনিসগুলোকে আসলে আলাদা করার জন্য তাকে বাতাস দেওয়া হয়, নিচে একটা বাতাস দেওয়ার মতো একটা ব্লোয়ার থাকে। আমরা অনেকটা যদি দেখি গ্রাম অঞ্চলে যারা হ্যান্ড দিয়ে করে, তারা অনেক সময় কুলা আমরা চিনি কিনা আমি জানি না, সবাই বা সব জায়গায় কুলা বলে কিনা, সেই কুলা দিয়ে অনেক সময় ঝাড়া হয়, যাতে ধান থেকে ওই হালকা ডাস্ট টাইপের যে ম্যাটেরিয়াল গুলো সেগুলো যেন বের হয়ে যায়। সো এইটা আসলে ব্লোয়ারের কাজ, যে বাতাস দিয়ে গ্রেইনের যে হালকা যে অংশগুলো সেগুলো যেন সে উড়ে আলাদা হয়ে যায় এবং গ্রেইনটা যেন আলাদা থাকে। এরপর একটা সিপ শেকার বা স্ট্র ওয়াকার থাকে। এটা হচ্ছে জাস্ট আমাদের ওই যে ছাঁকনির মতো, যে কন্টিনিউয়াসলি মুভ করে এবং মুভ করার ফলে আমাদের গ্রেইনটা নিচে পড়ে যায় আর বাদ বাকি সব অংশগুলো বাহিরে বের হয়ে যায়। এবং স্ট্র ওয়াকার হচ্ছে যে ওই ক্রপের যে স্ট্র পার্টটা, সেটা আসলে এইভাবে এই উপরের অংশটুকু দিয়ে আসলে চলে যায়। তো এই হলো আমাদের মোটামুটি আমাদের যে থ্রেশারের যে পরিচিতি বা ডিফারেন্ট পার্টস উইথ দেয়ার ফাংশন।
আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে একটা প্যাডেল থ্রেশার, যেটার মেইন পাওয়ারটা আসলে আমাদের পা দিয়ে দেয়া হয়। যদি আমরা যেখানে খেয়াল করি যে একজন পা দিয়ে আসলে সে এটা চালাচ্ছে এবং এই ড্রামটা আসলে ঘুরছে, এবং এই ড্রামের গায়ে যে স্পাইক গুলো আছে সেগুলো আসলে ধান থেকে আমাদের যে গ্রেইনটা, সেই গ্রেইনটাকে আলাদা করে দিচ্ছে, আর যে স্ট্রটা, সেই স্ট্রটা আবার সে আলাদা ফেলে দিবে। সো এখানে জাস্ট এটা আলাদা করছে, এখানে যে ওই ব্লোয়ার বা এই ধরনের কোনো কিছু নেই আসলে। সে জাস্ট মেইন যে আমার যে ক্রপ থেকে গ্রেইনটাকে জাস্ট আলাদা করে, এটাকে আবার পুনরায় আবার ছাকতে হবে, যেহেতু এটা ফুললি মেকানাইজড না, সেই কারণে এটা একটু ইনএফিশিয়েন্ট আর কি। সেখানে যে আমাদের গ্রেইন গুলো পড়ে আছে আর স্ট্রোক গুলোকে আমরা তারা এইদিকে ফেলে দিচ্ছি। এখানে যে তার একটু প্রোটেকশন নিয়েছে, এখানে কনকেভ দেওয়া আছে। অনেক সময় এই ধরনের প্যাডেল থ্রেশার গুলোতে এই কনকেভটা থাকে না, যেখানে আসলে এই একটু রিস্ক থাকে যে এই গ্রেইন গুলো অনেক সময় চোখে বা জায়গায় লেগে যায়। এরপরে হচ্ছে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের যে তথাকথিত থ্রেশারটা বা ইঞ্জিন চালিত থ্রেশার, এটা মোটামুটি এটাও আমাদের দেশে বেশ বহুল ব্যবহৃত। এটা সুবিধা হচ্ছে যে ইঞ্জিনটা ইজিলি খোলা যায়, এবং ইঞ্জিনটা আবার এখানে অ্যাটাচ করা যায়। এটা যার সুবিধাটা হচ্ছে একটা বাড়িতে একটা ইঞ্জিন থাকলেই সে এটা দ্বারা শেষ কাজও চালাইতে পারে, আবার যখন স্যার থ্রেশিং এর মৌসুম আসে তখন সে এটাকে থ্রেশারেও কাজে লাগাইতে পারে। আমরা যদি দেখি যে আমাদের এই যে ট্রেতে আমাদের এই গ্রেইন ক্রপ সহ রেখে দিয়েছে, এবং সেই দিক দিয়ে ফিডিং যে ট্রেটা দিয়ে সেখানে প্রবেশ করাচ্ছে। সো এবং নিচে গ্রেইন গুলো আমার পড়ছে, এখানে মূলত আমার সিভারটা থাকে, এবং এখানে ব্লোয়ার আছে, একটু বাতাস দিচ্ছে, দেখেন যে একটু বাতাসের মতো উড়ে যাচ্ছে। সো এই বাতাসটা দেওয়ার ফলে ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো সেগুলো দূরে ছিটে যাচ্ছে, আর আমার যে মেইন গ্রেইনটা সেটা আসলে নিচে পড়ছে, এবং নিচে পড়ার সময় সে আসলে সিবিং হয়ে পড়ছে, মানে ওইখানে আমার অনেকটা ওই যে ছাকনির মতো একটা অংশ আছে যে আসলে ছাকছে, থেকে সে নিচে আসলে জাস্ট ক্রপটা পড়ে যাচ্ছে, ক্লিন গ্রেইন যেটা, সেই ক্লিন গ্রেইনটা আমার নিচে পড়বে। আর তুষের মতো যেগুলো সেগুলো তো দূরে যাচ্ছে, আর আমার যে মেইন স্ট্র যেটা, সেটাই যে উপর দিয়ে আলাদা হয়ে যাচ্ছে। উপরে যদি উপরে ডান দিকে উচ্চার অংশটা দেখি, এটা শুধু স্ট্রটা আলাদা হয়ে যাচ্ছে। এই স্ট্রটা পরে আমাদের যে গৃহপালিত পশু আছে, গরুর খাদ্য হিসেবে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ইঞ্জিন অপারেটেড থ্রেশার। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত আমরা যে দুইটা কাজ দেখলাম, রিপার এন্ড থ্রেশার, একটা যন্ত্র আছে যেটা আসলে এই কাজগুলোকে একসঙ্গে করতে পারে, সেটাকে বলা হয় হচ্ছে কম্বাইন হারভেস্টার। আমরা বলেছিলাম যে তাহলে কম্বাইন হারভেস্টারটা কি? কম্বাইন হারভেস্টার ইজ এ মেশিন ডিজাইন ফর হারভেস্টিং, থ্রেশিং, সেপারেটিং, ক্লিনিং and collecting grains while moving through standing crop. Bagging arrangement may be provided with a pickup attachment. এটা আসলে পরের অংশটুকু মানে মেইন ফ্যাক্ট হচ্ছে যেটা এমন একটা মেশিন যেটা আসলে হারভেস্ট করবে, থ্রেশিং করবে, সেপারেট করবে, ক্লিন করবে, এবং আলটিমেটলি কালেক্ট করার জন্য তার একটা অংশ থাকে। আমরা যে এই পাশে যে ছবিটা দেখছি, যে একটা যন্ত্র সে আসলে এইভাবে কাট করে করে যাচ্ছে, এবং পাশে এই যে একটা কনভেয়ারের মাধ্যমে বা একটা পাইপের মাধ্যমে সে আসলে পাশের একদম ট্রাকের উপরে বা যে কালেক্টর আছে সেইটাতে আসলে ফেলছে। এই কম্বাইন্ডলি সব কাজ মানে অ্যাট এ টাইম আমার এই 5টা 4টা কাজ একসঙ্গে করার যে মেশিন, সেটাকে আমার বলা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার। এর মেইন ফাংশন গুলো কি কি? মেইন ফাংশন গুলো হচ্ছে যে আমাদের কাট করা, এরপরে ফিট করা, সেটাকে কাট করার পরে এই মেশিনের ভেতরে প্রবেশ করানো হয়, এরপরে সেই ফিডিং ক্রপের এখানে একটা থ্রেশিং ইউনিট আছে, সেইটা মূলত হচ্ছে আমাদের ক্রপ থেকে আমাদের যে গ্রেইনটাকে আলাদা করে, এরপরে হচ্ছে তাকে ক্লিন করে, ওইখানে একটা ব্লোয়ার এবং স্ট্র দুটাই আছে, মানে ব্লোয়ার এবং হচ্ছে স্ট্রেইনার দুটাই আছে,
সেইটা মূলত হচ্ছে ক্লিন করে আমাদের ক্রপ থেকে গ্রেইন গুলোকে আলাদা করে সেই ক্লিন গ্রেইনটাকে আলাদা করে সেটাকে আবার একটা কন্টেইনারে কালেক্ট করে। এই যে উপরের যে একটা পাইপের মতো অংশ দেখছি, এটা মূলত যে আমাদের একটা অংশ যে পরে সেটা সেখানে যে কালেক্ট হয়। তো এখানে আসলে অনেকগুলো কম্পোনেন্ট আছে। আমরা যদি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি এই চিত্রটার দ্বারা, যে আমরা যে ক্রপটা, সেই ক্রপটা প্রথমে আমাদের জমি থেকে যখন আমাদের এই কম্বাইন হারভেস্টারটা সামনের দিকে মুভ করবে, আমাদের এই ক্ষেত্রে হচ্ছে বাম দিকে যাবে, তখন এই লাল যে তীর চিহ্নটা যেটা, সেটা মূলত আমাদের ক্রপটাকে প্রবেশ করাচ্ছে। এই স্টিল এই জায়গায় ক্রপ আছে আমাদের। প্রথমে সে কি করবে, আমাদের যে রিল যেটা, সেটা আসলে এই ক্রপটাকে চাপ দিয়ে আমাদের এই মেশিনের ভেতরে প্রবেশ করাবে। সো প্রবেশ করানোর পরে এখানে আমাদের কনভেয়র আছে, কনভেয়র আসলে সেটাকে টেনে উপর দিকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এইখানে আমাদের একটা লেজারটা সরি আবার অন করি, এইখানে আমাদের একটা থ্রেশিং সিলিন্ডার আছে। এটা আসলে আর কিছুই না, আমরা যে থ্রেশারে যে সিলিন্ডারটা দেখলাম যার গায়ে আসলে অনেকগুলো স্পাইক থাকে, এই ধরনের একটা থ্রেশার। সেই থ্রেশার এইখানে এসে আমাদের ক্রপ থেকে স্ট্র এবং গ্রেইনটাকে আলাদা করবে। যেখানে আমরা দেখলাম যে লাল অংশটা এসে কি হয়ে যাচ্ছে, হলুদ এবং গ্রিন দুটাতে আলাদা হয়ে যাচ্ছে। মানে এই জায়গাটা এসে আমাদের মূলত ক্রপ থেকে আমাদের গ্রেইনটাকে আলাদা করবে। এবং এখানে আমরা একটা কাটার বার থাকে, এটাও আসলে আমাদের ঠিক রিপারের মতোই একটা কাটার বার আসলে এখান থেকে আমাদের ক্রপটাকে ফিল্ড থেকে কাট করছে। এরপরে এই যে কনকেভ হচ্ছে ওই যে উপরের যে একটা ছাউনির মতো, সেখান থেকে বের হয়ে এসে এখানে একটা ব্লোয়ার আছে। ব্লোয়ারের কাজ হচ্ছে আমাদের ওই গ্রেইন গুলো থেকে যে ছোট ছোট হালকা পার্টিকেল গুলো আছে সেগুলোকে আলাদা করে ফেলা। এরপর সেটা আরো এদিকে সামনের দিকে আগাবে। এখানে কতগুলো সিভ মেশিন আছে, সিভ মেশিনের কাজ হচ্ছে এটা কন্টিনিউয়াস মুভমেন্ট করবে। কন্টিনিউয়াস মুভমেন্ট করলে নিচে, এখানে আসলে নিচে না, মানে এখানে এসে আমাদের জাস্ট গ্রেইন গুলো পড়বে। আর আমাদের যত স্ট্র বা তার যত ডাস্ট মেটেরিয়াল সবগুলো আসলে এই যে সবুজ অংশটা দিয়ে নিচে পড়ে যাবে। আর আমাদের যে ক্লিন গ্রেনটা থাকলো, সেই গ্রেনটা আবার এই ধরনের একটা পাইপের মাধ্যমে যে আমার আলটিমেটলি গ্রেইন ট্যাঙ্কে এসে পড়বে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে কম্বাইন হারভেস্টার, সেই কম্বাইন হারভেস্টারের কিভাবে কাজ করে এবং তার কোন কম্পোনেন্ট গুলো কি কি, সেইটা মোটামুটি আমরা দেখার চেষ্টা করলাম। আমরা যদি আরেকটু অ্যানিমেটেড আকারে দেখার চেষ্টা করি তাহলে মনে হয় যে আমার জন্য বোঝা সহজ। এই যে প্রথমে আমার ক্রপ গুলোকে সে নিচ্ছে, কনভেয়ারের মাধ্যমে সে জমি থেকে কাটার বেল্টের কাটিং ব্লেড দিয়ে কেটে সে উপর দিকে তুলছে। এরপর এখানে হচ্ছে আমার যেই থ্রেশারের পার্টটা, সেখানে মূলত সে গ্রেইন থেকে ক্রপটাকে আলাদা করছে। এরপর এসে আমাদের এখানে সিভিং হচ্ছে, এখানে আসলে অনেক সময় কিছু গ্রেন থেকে যায়, তো সেগুলোকে আসলে সিভের মাধ্যমে নিচের দিকে জাস্ট গ্রেনটাকে ফেলা হচ্ছে। আর এখানে আমার যেই ব্লোয়ারটা, সে মূলত বাতাস দিয়ে আমাদের যেই ডাস্ট পার্টিকেল গুলো এই গ্রেনের আশেপাশে থাকে সেগুলোকে আসলে পিছনে ফেলে দিচ্ছে বা দূরে ফেলে দিচ্ছে। এরপরে এখানে আমরা যদি দেখি যে আমাদের আসলে সব গ্রেন গুলো কি হচ্ছে, নিচে পড়ছে। এরপরে সেই যে একটা টানেলের মতো যে উপরে আসলে আমাদের যেই গ্রেন কন্টেইনার, সেই গ্রেন কন্টেইনারে জমা হচ্ছে। তো আর আমাদের পেছন নিয়ে আমাদের যেই ক্রপটা বা আমাদের স্ট্রটা, সেই স্ট্রটা রয়ে যাচ্ছে। আমরা যদি রিয়েল ফিল্ড একটু দেখি কিভাবে কাজ করে। হ্যাঁ, আমরাও যে বলছিলাম যে পড়ে থাকে যেই ক্রপ গুলো, সেগুলো আসলে এই ধরনের অংশ, যেটা দিয়ে আসলে আমাদের জমিতে পড়ে থাকা ধানগুলো এইটা দ্বারা আসলে তোলা যায়, অনেকটা আঙ্গুলের মতো।
আমরা যদি দেখি যে এখানে যেটা হচ্ছে যে পেছনে কিন্তু অলরেডি একটা বস্তা বন্দি হওয়ার যে বিষয়টা আর কি, যে ক্রেনটাকে তুলে নিচ্ছে এবং সে আলটিমেটলি পেছনে একজন দেখেন দাঁড়িয়ে সে আসলে এই কালেক্টরের কাজ করছে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমাদের দেশে যেহেতু ধানের জমিগুলো খুব একটা বেশি বড় না, সো এই হারভেস্টারটা আসলে অ্যাকচুয়াল যখন ডিজাইনটা হয় তখন আসলে এটা অনেক বড় ছিল। সো এই বড় হারভেস্টারটাকে বা কম্বাইন হারভেস্টারটাকে আমরা যদি এখানে একটু তাকাই, যে বড় কম্বাইন হারভেস্টারটাকে আমাদের দেশের উপযোগী করে, বা এটা আসলে চায়নার মূলত ডেভেলপ, যে মিনি কম্বাইন হারভেস্টার বানানো হচ্ছে। এটা আসলে একটা মিনি কম্বাইন হারভেস্টার। সো এখানে আমরা যদি দেখি যে আমাদের এই ছোট জমিগুলোতে এটা খুব ইজিলি অপারেট করা যায়, এবং যেহেতু আমাদের এটা মিনি, আমাদের ওই বড় কন্টেইনার বা চেম্বার রাখার জন্য এক্সট্রা যাতে স্পেস না লাগে, তার জন্য যেটা করা হয় যে এখানে এমন একটা চেম্বার রাখা হয়েছে যেখানে বস্তা থাকবে, সেই বস্তার মধ্যে আসলে ভরবে এবং একজন অপারেটর সে আসলে বস্তাটা ভরে গেলে সেটা আসলে এটাকে মুভ করে ফেলবে। আর বেসিক যে কনসেপ্ট, যে আমাদের জমিতেই ধান কেটে, ধান মাড়াই করে, ধান থেকে ক্লিন করে, ধান এবং আমাদের যে ক্রপ সেটাকে আলাদা করে ফেলে মেইন শুধু গ্রেইনটাকে আলটিমেটলি কালেক্ট করে ফেলা, সেটা আসলে এই ধরনের মেশিনগুলো দ্বারা করা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এটা ব্যবহার করি না? এটা এত যদি তার দাম সুবিধা, অনেক বেশি আর জমিগুলা ছোট ছোট। ছোট জমিতে তো ব্যবহার করার জন্য আমরা ছোট বানাই ফেলছি। তা সবার কাছে অ্যাভেলেবেল না, আর কৃষকদের কাছে এখনো আমরা এটাকে ডেভেলপ করতে পারিনি। কৃষকদের কাছে নিয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে দাম বেশি, অবশ্যই একটা ফ্যাক্ট। অপারেট করা অনেক কঠিন। নট লাইক দ্যাট। অপারেট করা আসলে আমাদের কৃষকরা অনেক বুদ্ধিমান, তারা আসলে অল্প কিছু ট্রেনিং এর মাধ্যমে আসলে করে ফেলতে পারে ইজি। বাট দাম একটা ফ্যাক্ট, যে আর মেইনটেনেন্স করা দামের পরে যে মেজর ফ্যাক্ট যেটা, এটা দেখেন যে এটা কিন্তু একটু কাদাযুক্ত মাটি বা একটু যেগুলো পড়ে আছে এইগুলাতে অনেক সময় এটা হচ্ছে আসলে ক্রলার টাইপ, যার কারণে আসলে এই জমিগুলাতে কিছুটা অ্যাভেল করা সম্ভব হচ্ছে। তো যেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে আসলে করণীয় কি, আমরা আসলে সাজেস্ট করি এইভাবে যে একজন কৃষকের পক্ষে আসলে যদি সম্ভব না হয়, তাহলে যেন তারা একটা কমিউনিটি করে, সে কমিউনিটিতে যদি একটা কম্বাইন হারভেস্টার থাকে, মানে একটা কম্বাইন হারভেস্টার ইজ এনাফ, যে হচ্ছে তার পুরো বা একটা কমিউনিটির যতজনের জমি আছে সবগুলোকে আসলে ওইভাবে যদি প্রপারলি ম্যানেজ করা হয়, ইজিলি তারা হচ্ছে এইগুলো মেশিনারি ব্যবহার করে তাদের ফসল মানে সহজে উত্তোলন করতে পারবে এবং আমাদের এগ্রিকালচারকে আরো মানে ত্বরান্বিত করতে পারবে আর কি। স্যার কাদাযুক্ত জমি হলে তো আমাদের স্ট্র গুলো নষ্ট হয়ে যাবে। জি স্যার, কাদাযুক্ত জমি হলে স্ট্র গুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু সেটাকেও ওইটার জন্য তো যে রিপার থাকলে সেই রিপার গুলো বাইন্ডিং করে দিচ্ছে, আর এটা যেহেতু স্ট্র গুলোকে ফেলছে, সো এটা আসলে অনেকগুলো ডিজাইন আছে, এখানে যে একদম পুরোটা নষ্ট হয়ে যাবে ইটস নট লাইক দ্যাট। কারণ আপনি যদি জমিতে কাটেনও, হাতেও যদি কাটেন, তাও তো আসলে ওইখান থেকে আপনার সাথে সাথে নিয়ে গেলে আসলে সমস্যা নেই। বাট সবগুলোরই মানে সত্যি কথা হচ্ছে যে সব মেশিনারিরই কিছু প্রোস অ্যান্ড কনস তো আছে, কিছু অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস তো আছে। বাট আমরা হচ্ছে যদি ব্রড সেন্সে দেখি, আমাদের অ্যাডভান্টেজেস গুলোই বেশি, আনটিল আনলেস আমাদের লেবার শর্টেজ নাই বা আমাদের লেবার এট এ টাইম খুব বেশি কস্টলি না হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ধরনের মেশিনারি গুলোর দিকে আগানোটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর কি। তো এই মোটামুটি আমাদের রাইসের ক্ষেত্রে, এছাড়াও কিছু স্পেশাল মেনশন করব, এগুলো আসলে খুব ডিটেল পড়ানোর সুযোগ নাই, বাট জাস্ট আইডিয়া দেয়া যে আসলে এই জিনিসগুলো আছে। যেমন মেইজ হারভেস্টার আছে, আমাদের সুগার ক্যান হারভেস্টার আছে, তারপরে পটেটো হারভেস্টার আছে। পটেটো হারভেস্টার বোধহয় আপনারা বিআরআই এর ডেভেলপ ওই মেশিনারি ভিডিওতেও দেখেছেন। তো এই মোটামুটি আমাদের হারভেস্টিং ইকুইপমেন্টস। সো এই তো মোটামুটি এই
এটা দিয়ে আমাদের আজকের ক্লাসের সমাপ্তি। কারো কোনো প্রশ্ন যদি থাকে হারভেস্টিং এন্ড থ্রেশিং ইকুইপমেন্টের উপর, প্লিজ। স্যার অ্যাটেন্ডেন্স দিতে পারে না স্যার, কাইন্ডলি লিংকটা একবার ওপেন করা যাবে স্যার? স্যার এটা তো প্রশ্ন না স্যার, আমি বলছি যে কারো যদি কোনো প্রশ্ন থাকে যে আমি এটা বুঝি নাই স্যার, বা এটা আমার কাছে ক্লিয়ার হয় নাই স্যার। স্যার হারভেস্ট একটু বলেন, হারভেস্ট গুলো কি? হারভেস্ট গুলা কি মানে স্যার? বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই। মানে মানে বলছিলাম যে দানাদার যেগুলো আছে সেগুলো তো হারভেস্ট, আর আপনি ওইগুলাকে গ্রেইন বলে, হারভেস্ট। আচ্ছা তাহলে হারভেস্ট গুলা কি? আচ্ছা, ফসল কাটাকে হারভেস্ট যখন বলে। আপনি আগে আপনি প্রসেস। Harvesting is one kind of process. এক্স্যাক্টলি হারভেস্টিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে আসলে আমরা আমাদের ক্রপ প্রোডাক্ট গুলো কালেক্ট করা হয়, ক্রপ গুলো। স্যার ও মনে হয় হারভেস্টের কথা বলছে, ওই জি স্যার, মোয়ারের মধ্যে যাচ্ছে। হ্যাঁ আপনি আচ্ছা। মোয়ার আর রিপারের মধ্যে পড়াইছিলেন, হার্ব গুলো কি যেন বলছিলেন, শাক জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, হারভেস্ট ক্রপ যেটা। আচ্ছা আচ্ছা, আমরা তো উদাহরণও দিলাম স্যার যে আমাদের ভেজিটেবল টাইপের যেগুলো আর কি ক্রপ গুলো, হ্যাঁ শাক জাতীয় ক্রপ। সেগুলো আমরা যেইটার মাধ্যমে কাটি সেটাকে বলা হয় হচ্ছে মোয়ার, যে যন্ত্রের মাধ্যমে কাটি। এবং এটা সবচেয়ে বহুল ব্যবহৃত উদাহরণ হচ্ছে যে আমরা যদি আমাদের ভেজিটেবল গুলো মোয়ারের মাধ্যমে কাটি না, আমরা মোয়ারটা মূলত ব্যবহার করি হচ্ছে আমাদের লনে। একজন খুব মানে অ্যারিস্টোক্রেটেড মানুষ, সে লনের কথা বলেছে। আর আমি দেখি হচ্ছে যে মোয়ার ব্যবহার করা হয় হচ্ছে স্টেডিয়াম গুলাতে, যে খেলার মাঠে যে স্টেডিয়ামটা আছে সেই স্টেডিয়ামের ঘাসগুলোকে একটা একটা হাইটে সমান রাখার জন্য আমরা মোয়ারটাকে ব্যবহার করি। কিন্তু স্যার এখানে আপনি হারভেস্ট বলে একটা শব্দ বলছিলেন। হারভেজ Harvest বলছি মানে- স্যার, হারভেজ আচ্ছা। ক্রপ মানে হচ্ছে যে ভেজিটেবল টাইপ যে ক্রপ গুলো বা আমাদের ঘাস জাতীয় যে ক্রপ গুলো সেগুলো স্যার, এই তো হারভেস্ট মানে বলি এখানে না। বুঝছিলাম না যে হারভেস্ট কেন এখানে আসবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা হারভেজ বলছি স্যার, সরি আমার যদি আচ্ছা, একটু তাহলে আমার টাং শুনতে টুইস্টার সমস্যা। হয়ে যায় আই এম সরি, অনেক সময় হইতে পারে এটা। আসলে হারভেজ এবং হারভেস্ট কাছাকাছি ওয়ার্ড। স্যার নেট সমস্যার জন্য অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। তো আমি কি করব স্যার, বাসায় যে আপনার নেট ঠিক করে দিব? স্যার ক্লাসে উপস্থিত ছিলাম স্যার, তখন দিতে পারি নাই, নেট ডিসকানেক্ট হয়ে গেছে। ওয়েট করেন স্যার, ওয়েট করেন, আবার অ্যাটেন্ডেন্স নিব তো, সবারই আবার অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। আচ্ছা, আর কারো কোনো যদি প্রশ্ন থাকে, এখন কোশ্চেন সেশন চলতেছে স্যার, যে যার ডাস্টার যদি আরেকবার একটু বুঝিয়ে দিতেন। কোনটা স্যার? স্যার ডাস্টারটা যদি আরেকবার একটু বুঝিয়ে দিতেন দয়া করে। ডাস্টার আচ্ছা, ডাস্টার হচ্ছে যদি বলি যে এটা এমন একটা মেশিন যেটার ওয়ার্কিং প্রিন্সিপালটা স্প্রেয়ার এর সেম, বাট স্প্রেয়ারটা আমরা লিকুইড ফর্মে বা স্প্রে আকারে, যে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা যেটা সেই আকারে যদি আমরা প্রয়োগ করি, সেই ক্ষেত্রে আমরা স্প্রেয়ারটা ব্যবহার করি। বাট আমরা যদি কেমিক্যালটাকে ডাস্ট আকারে প্রয়োগ করি, পাউডার আকারে প্রয়োগ করি, বা আমরা ফগ আকারে, আমরা বারবার উদাহরণ দিচ্ছিলাম যে আমাদের মশা মারার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় ওটাকে আমরা লিকুইড ফর্মে দেই না, ওই ফর্মে আমরা যেই যন্ত্রটার মাধ্যমে দিয়ে থাকি তাকে বলা হয় হচ্ছে ডাস্টার। কিন্তু জি স্যার, থ্যাংক ইউ। আমরা স্প্রেয়ারেও যেই প্রোডাক্ট গুলো দিই, আমাদের পেস্টিসাইড, হার্বিসাইড, ফার্টিলাইজার, এনি কাইন্ড অফ থিং যেটা আসলে ডাস্ট আকারে দেয়া হয় বা যে পাউডার আকারে দেয়া হয় তাকে বলা হয় হচ্ছে ডাস্টার। স্যার স্প্রেয়ারের মধ্যে স্ট্রেইনারের কাজটা কি যদি একটু বলতেন? স্ট্রেইনারের কাজ হচ্ছে আমি কিভাবে বলি, স্ট্রেইনার আপনারা তো স্ট্রেইনার তো এয়ার কুলিং সিস্টেমে পড়ার কথা। আচ্ছা আমি না স্যার, আপনি এখানে যেটা বলছিলেন ওইটা বলছিলেন যে ডাস্টটাকে আলাদা করে ফেলে আমি যাতে বলছি স্যার, আমি বলছি সকল ধরনের স্ট্রেইনারের কাজটা সেম। আমাদের বাসা বাড়িতে কখনো আমাদেরকে দেখেছি কিনা যে যখন দুধ নেয় তারা দুধটাকে ছাঁকনিতে ছেঁকে নেয়,
কেন সেখানে যেন আমরা যে প্রোডাক্টটা নিচ্ছি সেই প্রোডাক্টের মধ্যে যেন কোনো ধরনের ডাস্ট পার্টিকেল না থাকে, ওটা কিন্তু এক ধরনের স্টেন। তার মানে হচ্ছে যে আমরা যখন ফার্টিলাইজার বা পেস্টিসাইড বা ইনসেকটিসাইড যে কোনো কিছু যখন প্রয়োগ করব তার ভিতর যদি কোনো ডাস্ট টাইপ থাকে, মানে হচ্ছে ময়লাযুক্ত কিছু থাকে, সেইটাকে আলাদা করার জন্য যে ডিভাইসটা তাকে বলা হয় হচ্ছে স্টেন। ঠিক আছে স্যার, বোঝা গেল স্যার? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে স্যার। স্যার এখানে যে ইকুইপমেন্ট গুলো আছে ওইগুলো যদি স্যার কোনো কারণে নষ্ট হয়, তো এটা মানে এখানে কি ওই ধরনের কোনো মানে ঠিক করে এখানে কোনো প্রসেস আছে নাকি, মানে এগুলো তো কি শেখানো হয়? বুঝি নাই স্যার। স্যার এখানে যে ইকুইপমেন্ট গুলো আমরা ইউজ করতেছি হুম ওগুলো যদি কোনো কারণে স্যার নষ্ট হয় আর কি, হুম। তো ওগুলো কেমনে ঠিক করা হয়? হ্যাঁ, এটা আমাদের জন্য এখনো স্টিল একটু চ্যালেঞ্জিং আমাদের যে মেইনটেনেন্স ব্যাপারটা, বাট আমরা অনেকগুলো মেশিনারি যেই কোম্পানিগুলো আছে তারা আসলে এখন আপনার মানে এই ধরনের কিছু হাব তৈরি করছে। যেমন আমাদের মোবাইলের কাস্টমার কেয়ার সার্ভিস থাকে না, অনেকটা এরকম উপজেলা লেভেলে কিছু এরকম কাস্টমার কেয়ার সার্ভিস তারা তৈরি করছে, বা কিছু কিছু এরকম মানে হাব তৈরি করছে যেখানে আসলে আপনারা চাইলে এই মেশিনারি গুলোকে মেইনটেনেন্স বা এই ধরনের রিপেয়ার করতে পারেন আর কি। বাট এটা যে বাংলাদেশে খুব বেশি ডেভেলপ হয়ে গেছে তা বলবো না। এইটা ডেভেলপ তখনই হবে যখন আসলে আমাদের মেশিনের ব্যবহার অনেক বেশি হবে। ঠিক আছে, যত ব্যবহার হবে তত মানুষের নিড হবে, তত আসলে এই জিনিসগুলো অটোমেটিক্যালি ডেভেলপ হবে। মোরসালিন খন্দকার, অনেক, লেট হিম ফিনিশ প্লিজ। ডিগি স্যার আমাকে বলেছেন তাড়াতাড়ি শেষ করার জন্য, আমি তো স্যার 2 ঘন্টা সময় নিয়েছি। তো এখনো তো আমার হাতে সময় আছে স্যার 15 মিনিট। না স্যার আপনার কথার মতো ইন্টারাপ্ট করতেছিল স্যার অনেকে, তখন আচ্ছা আচ্ছা। জি স্যার, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে স্যার। স্যার অ্যানিমেল ড্রোন রিপার যেটা এটা এখনো ইউজ হয়? অ্যানিমেল ড্রোন রিপার স্যার আমি পার্সোনালি কখনো দেখি নাই, আমি জাস্ট বই পুস্তকে পেয়েছি। বাট আমি ট্রুলি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি কখনো নিজ চোখে দেখি নাই। সো আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট যে এটা আসলে ইউজ হয় কি, বাট যেহেতু বই পুস্তকে আছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর কারো কোনো প্রশ্ন স্যার? স্যার জি স্যার। স্যার মোয়ারটা কি ঘাস কাটার ক্ষেত্রে কাজে লাগে না আরো অন্য কোনো কাজ আছে? শাক জাতীয়, ঘাস জাতীয়, এই যে সুন্দর উত্তর দিয়েছেন, ঘাস জাতীয় যত আছে আর কি সেগুলোতে আসলে কাজে লাগে। আচ্ছা, যারা বাকি আছেন তারা আবার চাইলে অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারেন। আর বাকিদের যদি প্রশ্ন থাকে দে ক্যান স্টে, আর যদি প্রশ্ন না থাকে দে ক্যান লিভ। স্যার আজকেই তো আপনার ক্লাস শেষ, আমাদের কি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং কোর্সটাই শেষ নাকি আরো ক্লাস হবে কোনো? আই এম নট শিওর স্যার, কারণ হচ্ছে যে সত্যি কথা ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি হয়তো প্রথম ক্লাসে বলেছিলাম যে আমি আসলে এখন আমার যে হোম ডিস্ট্রিক্ট সেখানে আছি। সো এখানে আসলে আমি স্যারদের সঙ্গে আমার ইন্টারাকশনটা খুব কম হয় যেহেতু আমি বাসায়। সো তাদের ইন্ডিভিজুয়ালি যদি কোর্স শেষ হয়ে যায় তাহলে আর ক্লাস হবে না, বাট যদি জয়নাল স্যার, তারাই আসলে জয়নাল স্যার এবং নিপা ম্যাডাম কি শেষ করেছেন আমি জানি না শিওর। স্যার নিপা ম্যামের শেষ হয়ে গেছে, এবার জয়নাল স্যার আজকে আমাদের ল্যাব শুরু করেছিলেন একদিন, তো উনি তারপরে কোনো মানে ফিনিশিং দেয়নি, তো ওটা হয়তো বা একটু হতে পারে। ওইটা হয়তো বা স্যার হইতে পারে। আমি 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 আসলে সরি যে আমি আসলে আপনাদেরকে এক্সাক্ট অ্যানসার দিতে পারছি না, কারণ ওই যে যেটা বললাম যে আমার ইন্টারাকশন খুব কম হয়। আমি জাস্ট আমার স্যার আগে যারা অ্যাটেন্ডেন্স তারা আবার দিবে না স্যার, তাদের দিতে হবে। আমি ওইটাকেই ডাবল কাউন্ট করব, যারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন সেটা ডাবল কাউন্ট হবে আর কি আজকের ক্লাস। আর স্যার হচ্ছে আপনার যে পার্টটা থাকো এখান থেকে কি স্যার আমাদের প্র্যাকটিক্যাল অংশ কতটুকু আর থিওরি অংশ কতটুকু এটা স্যার এইখানে আসলে এইভাবে আলাদা করার কিছু নাই। আমি আসলে প্রত্যেকটা মেশিনারি কিন্তু চেষ্টা করেছি, আমি জানি না সবগুলোর করেছি কিনা, বাট আমি প্রত্যেকটা মেশিনারি কিন্তু চেষ্টা করেছি একটা ভিডিও মাধ্যমে বোঝানোর জন্য, রাইট? সো আপনারা এইটাকেই কাউন্ট করতে পারেন এজ এ পার্ট অফ দ্য প্র্যাকটিক্যাল। এবং আমি প্রত্যেকটা মেশিনারির কোন পার্টের নাম কি, ফাংশন কি, এগুলো
শর্টলি হলেও ব্রিফলি হলেও বোঝানোর ট্রাই করেছি। তো এইগুলাই আসলে প্র্যাকটিক্যালের পার্ট, যে তার পার্ট বা কোন অংশের নাম কি, কম্পোনেন্ট গুলো কি কি কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট গুলোর ফাংশন কি, তো এইগুলাই আসলে বুঝতে পারছি। স্যার চ্যাট স্যার বক্সে কি হচ্ছে সম্ভবত কোশ্চেন করছিল যে ধানি জমিতে যদি পানি থাকে তো সেক্ষেত্রে রিপার ইউজ করা যাবে কিনা, তো আমি স্যার শুনতে পাইনি আপনি বলেছিলেন কিনা। জি স্যার, আমি বলেছিলাম যে ওই যে একটা লাস্ট আমি একটা কম্বাইন হারভেস্টার দেখাইলাম না, সে জি, কম্বাইন স্যার। হারভেস্টারের যদি আপনার খেয়াল করে থাকেন, ওইটা কিন্তু রিপারের মাথাটা যেরকম এরকম না, সেটা আসলে যদি ধানের জমিতে পানি বা পানিযুক্ত ওই জমিটাও যে এখানে আসলে করা হচ্ছে, এটা ওখানে একটু কিছুটা কাদা ছিল, তো ওইগুলো জমিতেও সে আসলে মানে নিচ থেকে ক্রপটাকে টেনে তুলতে পারে। তার মানে স্যার রিপার ইউজ করা যাবে। যাবে স্যার, যাবে। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে হচ্ছে আপনি আপনার পার্টের যে জিনিসটা আমাদেরকে এই মুহূর্তে দরকার, বা হচ্ছে যদি আমাদের মানে পরীক্ষা শুরু হয় অনলাইনে যেগুলো দরকার হবে, আপনি শীটটা যদি একটু দিয়ে দিতেন আজকে। জি স্যার, জি স্যার, আমি সবগুলো শীট একসঙ্গে কম্বাইন করে একটা মেইলে দিয়ে দেবো স্যার, টেনশন করে। থ্যাংক ইউ। জি স্যার, জি স্যার বলুন। আমাদের দেশের জমিগুলোতে যেহেতু বড় কোনো মেশিন প্রবেশ করানো যায় না, তো ইনসেক্টিসাইড দেওয়ার জন্য কি ড্রোন ইউজ করা পসিবল আমাদের দেশের জমিতে? প্রথম কথা হচ্ছে, যদি আপনি বলেন ইজ পসিবল অর নট পসিবল, এক কথায় আনসার অবশ্যই পসিবল, বাট ইজ ইট নেসেসারি অর নট নেসেসারি, তাহলে আমি উত্তর দিব যে ইজ ইট নেসেসারি, হোয়াট ডু ইউ থিঙ্ক? নট নেসেসারি, যেহেতু আমরা Right. হ্যান্ডি রাইট স্যার। হাউ শুড উই রিচ ইউ? স্যার আমার হচ্ছে মেইল অ্যাড্রেস এবং আমার তো মেইল অ্যাড্রেস দেয়াই ছিল স্যার, আমি যদি আবারও শেয়ার করি আমার মেইল অ্যাড্রেস এবং আমার মোবাইল নাম্বার, এখানে আমার স্যার কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে এখানে আমাকে রিচ করতে পারেন।